হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 17তম ব্যাচের 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ট্যাক্স সেটিং করব কুইক বুকসে। ট্যাক্স সেটিং কুইক বুকসে পাবেন এই যে যে আপনার ফোল্ডারটা আছে ট্যাক্সেস, এখানে ভ্যাট, সিআইএস, পেরোল ট্যাক্স, পেনশন ফিলিং, এইখানে ঠিক আছে। এখানে ভ্যাটে এইখান থেকে আমরা করব। তবে ট্যাক্স সেটিং করার আগে আমরা একটু বলে আসি। সেটা হচ্ছে কুইক বুকসে আমরা যে ট্যাক্সের কাজটা করব, বা মার্কেট প্লেসে আমরা এখান থেকে কাজ শেখার পরেও যে ট্যাক্সের কাজটা করব, এটা কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাটের কাজ। ট্যাক্স কনসালটেন্ট যদি আপনি হয়ে থাকেন, ট্যাক্স নিয়ে অ্যাডিশনাল যদি কোনো ডিগ্রি আপনার থাকে, তবেই আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন। কেননা বিষয়টা হচ্ছে, বাংলাদেশে আমরা যা মানে দেখি, যেটা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছি জানি, যে প্রত্যেকটা দেশে ট্যাক্সের ব্যাপারগুলো কিন্তু আলাদা আলাদা। বাংলাদেশে ধরেন যেটা মানে যে ধরনের নীতিমালা আছে ট্যাক্স নিয়ে, সেই ধরনের নীতিমালা গোটা ওয়ার্ল্ডেও কিন্তু মানে সেম এমনটা না। অন্য বিভিন্ন ক্ষেত্রে, প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এরকম হতে পারে, কিন্তু ভ্যাট আর ট্যাক্স, এখানে আমরা জানি যে ভ্যাটটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ প্রোডাক্ট বাই সেল এর ক্ষেত্রে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা বিশেষ করে সেলের ক্ষেত্রে এটা মানে অন্তর্ভুক্ত থাকে। এখন যেটাকে আমরা ভিডিএস নামে চিনি, সরি ভিডিএস বলছি, জিএসটি নামে চিনি, ঠিক আছে। এই যে যে ট্যাক্সের কাজটা, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কাজটা আমরা করতে পারবো। কেননা যখন আমাকে ট্যাক্সের, ধরেন ট্যাক্স রিটার্ন বলেন বা অন্য ধরনের যে কোনো ট্যাক্সের কাজ আমাকে কুইক বুকস থেকে বা মার্কেট প্লেস থেকে কুইক বুকসের উপরে যে কোনো বায়ার দিবে, সেখানে কিন্তু আমার এই ট্যাক্সের উপরে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, তারপর আমার অ্যাডিশনাল কোনো ডিগ্রি আছে কিনা, এটা কিন্তু অবশ্যই জাস্টিফাই করবে এবং আস্ক করবে। কারণ কোনো ট্যাক্স কনসালট্যান্ট বা আহ, এই ধরনের যারা ট্যাক্স নিয়ে আলাদা পড়াশোনা করছে, তার মানে এমনটা না যে আমরা বিবিএ এমবিএ করছি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো সাবজেক্টে কমার্সের, তা সেখানে আমাদের ট্যাক্স একটা সাবজেক্ট ছিল, একটা মেজর সাবজেক্ট, তার মানেই আমরা যে ট্যাক্সের কাজ করতে পারবো, ব্যাপারটা এরকম না। এখানে একটু ডিফারেন্স থাকবে। এখানে হচ্ছে যে যারা ট্যাক্স নিয়ে আলাদা পড়াশোনা করছেন, তারা ট্যাক্সের কাজটা পূর্ণাঙ্গভাবে করতে গেলেও আপনার কিন্তু যে দেশের যে বায়ারের আপনি কাজ পাবেন, সাপোজ ইউএসএ থেকে কোনো একটা ক্লায়েন্টের আপনি কাজ পেয়েছেন, ওনার ওই স্টেটে স্পেসিফিক ভাবে ট্যাক্সের কি কি রুল আছে বা আলাদা কি নিয়ম নীতি বা নীতিমালা আছে, সেগুলো কিন্তু আপনার যদি জানা থাকে, তবেই আপনি এই কাজটা পাবেন। কুইক বুকসে আপনি বুক কিপিং করতে পারবেন অ্যাভেলেবেল, আপনি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে থাকতে পারবেন অ্যাভেলেবেল, কিন্তু ট্যাক্সের কাজটা করার ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটা কিন্তু আমাদের সবার আসবে। এখানে যে কয়জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছেন, তারা যদি চান, তারা কিন্তু ওই ভ্যাট ট্যাক্স জেনে, ওই ভ্যাট ট্যাক্সের উপর যদি বা মানে মানে স্পেসিফিক ভাবে ভ্যাট ট্যাক্সের প্রতি যদি কোনো আপনাদের আলাদা কোনো ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আপনারা এই সুযোগটা পাবেন। আর আমরা যারা, আমাদের এটা মানতে হবে যে আমাদের কিন্তু এই ট্যাক্সের ব্যাপারটা আমাদের অনেক ক্ষেত্রে, আমি চাইলেই যে একটা ক্লায়েন্ট কাজ দিচ্ছে আমি তাকে পটায় নিয়ে ফেলবো, এটা কিন্তু কেউ করবো না। কারণ কি দেখেন, এইখানে কুইক বুকসের এখানে আমরা তো দেখা যাচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আজকে করবো, এটা সম্পর্কে তো জানবেন, কিন্তু ট্যাক্স নিয়ে আলাদা সিআইএস স্কিম আছে, তারপরে পেনশন ফিলিং আছে, এইগুলা আছে, আবার পেরোল ট্যাক্সটা আলাদা। এখানে ক্লিক করলে শুধু পেরোল ট্যাক্সের কিছু কলাম পাবেন, কিন্তু কুইক বুকস কি করছে দেখেন, পেরোল ট্যাক্সটা আবার আলাদা। এখানে এই যে যে 9টা ডট চিহ্ন, ঠিক আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন প্রথমে এরকম আসবে। দ্বিতীয়, পেরোল নামে আলাদা একটা সফটওয়্যার আছে কুইক বুকসে। তার মানে এখানে জাস্ট পেরোল ট্যাক্সের অপশনটা রাখছে আমাদের যে সফটওয়্যারটা, এখানে পেরোল ট্যাক্সের অপশনটা রাখছে, এখানে বিস্তর কোনো কাজ করা যায় না। যদি তাই করা যেত, তাহলে কুইক বুকসের পেরোল নামে আলাদা কোনো সফটওয়্যার থাকতো না। এখন এই পেরোলটা, এটা সম্পূর্ণ একটা আলাদা মানে ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে, এবং সফটওয়্যারটাও আলাদা। বুঝে দেখেন যে কুইক বুকসে যদি পেরোলটা ইনক্লুডেড থাকতো, তাহলে এখানে আরো ডিটেল কিছু থাকতো। এখানে শুধু এই অপশনটা আছে, ভিতরে ঢুকলে হয়তো ফিচারটা দেওয়া আছে, কিন্তু পেরোল ট্যাক্স করার জন্য আমাদের সফটওয়্যারই কিন্তু আলাদা। পেরোল নামে কুইক বুকসের আলাদা একটা সফটওয়্যার আছে, যেমনটা কুইক বুকস অনলাইন একটা ভার্সন, যেমনটা আপনার কুইক বুকস ডেস্কটপ একটা ভার্সন। আবার টাইম নিয়ে আলাদা একটা সফটওয়্যার আছে, যে টাইম ট্র্যাকিং বা উইকলি টাইম শিট বা সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, উইকলি টাইম শিট, এই বিষয়গুলো এগুলো আমরা করতে পারবো। কিন্তু তা বাদেও বিস্তর রূপে টাইম নিয়ে কাজ করতে গেলে তারও কিন্তু আলাদা সফটওয়্যার আছে, ঠিক আছে।
এখন আমাদের যেটা আমরা আছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে আমরা চিনি ভ্যাট, সেটা আমরা যেটা প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত সেই ট্যাক্সটা নিয়ে আমরা কাজ করতে পারবো সবাই, সেটা নিয়ে আমরা সবাই কাজ করতে পারবো, বুক কিপিং করতে পারবো। কিন্তু আপনাদের অবশ্যই এটা জানতে হবে যে ট্যাক্স নিয়ে কাজ করতে গেলে ট্যাক্স ল জানা লাগে। যে লোকেশনে আমি কাজ করতে চাচ্ছি সেখানের স্পেসিফিক কিছু রুল থাকে ট্যাক্সের উপরে। সেই মানে এক একটা লোকেশনের জন্য ট্যাক্সের রুলটা এক এক রকম। সেই রুলটা জানলে তবেই না আমরা করতে পারবো। এখন মনে হতে পারে যে না, আমি তো বিবিএমবি কমপ্লিট, আমার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমি তো বাংলাদেশে ট্যাক্সের কাজ করি আমার অফিসে। দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এটা লোকেশন ওয়াইজ ভ্যারি করবে। আপনার যদি মনে হয় যে আমি 10 লোকেশন থেকে 10টা কাজ পাবো, সেই 10 লোকেশনের ট্যাক্স আমি শিখে নেব। এখন আপনি শিখতে শিখতে আপনাকে কাজ দিবে ক্লায়েন্ট, নাকি আপনাকে কাজ দেওয়ার পরে শিখে নিবেন কোনটা? যে কোনো একটা তো করতে হবে। তা সেক্ষেত্রে এই ট্যাক্সের বিষয়গুলো কিন্তু যারা ট্যাক্স কনসালটেন্ট আছেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভিতরেও যারা দেখা যাচ্ছে আলাদা ট্যাক্স নিয়ে কাজ করেন, তাদের এটা সুযোগ হবে। বরং আমি কি করি, আমার আমার যদি কেউ জিজ্ঞাসা করেন যে আপনি কি করে কি করেন, আমার যারা ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট আছেন আমার সাথে যারা, বা আমি তাদের আমার এই কুইক বুকসের এই শেখানোর সুযোগ হয়েছে, আমি কিন্তু তাদের ফরওয়ার্ড করি ব্যাপারগুলো, আমি এটা বাদ দিয়ে যাই না। তা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কখনো কোনো ক্লায়েন্টের কাজ ছাড়া যাবে না। আমাদের টিম আছে, আমাদের নিজস্ব লোক আছে যারা ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট, তাদের আমরা এগুলো প্রোভাইড করি। বরং সে আপনাকে কোনো কাজে হেল্প করলো, একে অপরকে কোঅপারেশন করতে হবে। ঠিক আছে, এমন না ওখান থেকে কোনো বেনিফিট থাকে, ব্যাপারটা এরকম না। সে যদি খুশি হয়ে আপনাকে কিছু দেয়, আপনি নিবেন, যে আপনার মাধ্যমে একটা ক্লায়েন্ট পেয়েছে, ভ্যাটের বা সরি ট্যাক্সের কাজ করতে চাচ্ছে, আপনি জানেন না কিন্তু অর্ডারটা আপনি নিবেন, নিয়ে আপনি সেই ট্যাক্সের কাজটুকু আপনি তার সাথে তাকে নিয়ে দরকার মিটিং করবেন। আমাদের যে ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট আছে, বা আপনাদের ব্যাচে হলে যে কেউ থাকতে পারে, আমার প্রিভিয়াস ব্যাচে কেউ থাকতে পারে, অন্তত আমাকে একবার একটু বলবেন যে আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, সেখানে আমি ট্যাক্সের কাজ পেয়েছি, কি করব। অন্তত এতটুকু আমি যেন পাই আপনাদের থেকে। ঠিক আছে, এই কথাটুকু জাস্ট এইটুকু জেনে রাখলাম আমরা, যে ট্যাক্সের কাজটা সবার জন্য না। সবাই চাইলেও যে আমার একটা সাবজেক্ট ছিল আমি ট্যাক্স ল জানি বাংলাদেশের, ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা লোকেশন যেখান থেকে যে কাজ দিবে, সেখানের লোকেশনের ট্যাক্স ল যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারেন। তারপর তারা সার্টিফিকেশন, যেটা আপনার যে ভেরিফিকেশন সার্টিফিকেশন, এগুলো কিন্তু চাইবে ক্লায়েন্ট ট্যাক্সের কাজটা দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, কুইক বুকসে সার্টিফিকেশন আমরা সবাই পাবো, কুইক বুকসে আমরা সবাই সার্টিফাইড হব ইনটুইটের মাধ্যমেই। সেটা আপনার আমি হেল্প করবো সবাইকে, কিন্তু ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে বিশেষ করে ভ্যাটের কাজটা আমরা করতে পারবো। ট্যাক্সের কাজটা কিন্তু আমাদের হয় আমাদের অন্য কাউকে ফরওয়ার্ড করতে হবে, ওই ক্লায়েন্টের কাজটা হাতছাড়া করা যাবে না। আর দ্বিতীয়ত, আমাদের ভ্যাট চ্যাপ্টারটা বুক কিপিং এর সাথে যেগুলো যায়, সেলস এর সাথে বা পার্চেজের সাথে যেগুলো সম্পর্কিত, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো চলেন, আজকের সেশনটা শেষ হলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি আর কতটুকু আমাদের ভ্যাট ট্যাক্স অপশন মানে অপশনে কাজ আছে। চলেন আমরা আজকে শুরু করি। এখন ট্যাক্স সেটিং এ এসে প্রথমে আমাদের এখানে কি কি শিখবো, যে ট্যাক্স সেট আপ, এরপরে ক্রিয়েট গ্রুপ ট্যাক্স, ক্রিয়েট কাস্টম ট্যাক্স, এডিট ট্যাক্স নেম অ্যান্ড রেট। এখানে এক্সাম্পল ওয়াইজ অনেক কিছু দেওয়া আছে ডিটেইলে। তা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ধরেন আপনাদের যে যে ডাটাবেসটা দেওয়া আছে গুগল ড্রাইভে, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসির, ওখানে দেখেন ট্যাক্স নিয়ে দুই একটা কথা আছে। তা আমি চাচ্ছি একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে আমি আপনাদের একটু বোঝাতে চাচ্ছি। তাতে এইখানে কুইক বুকস এর যে কোনো একটা প্রতিষ্ঠানের ডাটাবেস থেকে, এই যে এখানে একটা ডাটাবেস আছে, এখানে সেলস ট্যাক্স পারচেস ট্যাক্স কি দেখি, পার্সেন্টেজ গুলো বা ট্যাক্স রেট গুলা, সেগুলো কিন্তু যা আবার ট্যাক্স কোড নামে আপনারা চেনেন। ঠিক আছে, আহ, এইগুলো দেওয়া আছে। ধরেন কোনো একটা প্রতিষ্ঠানের মানে ট্যাক্সের কাজ যখন আপনি করবেন, বিশেষ করে ভ্যাট সেক্টরের, অর্থাৎ সেলস পারচেস ট্যাক্স বা সংক্ষেপে যেটাকে জিএসটি বলা হয়। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে ফরওয়ার্ড করবে যে সে কি কি প্রোডাক্ট সেল করতেছে বা কি কি পারচেস করছে, তার সাথে সম্পর্কিত ট্যাক্স রেট গুলো আপনার সাথে শেয়ার করবে, বা ট্যাক্স কোড, এটাকে ট্যাক্স কোডও বলা হয়। সেটা শেয়ার করবে, আপনি সেই সেট আপ গুলো আপনি করবেন। ঠিক আছে, এরপরে ট্রানজাকশন ওয়াইজ ইনভয়েস এক্সপেন্স বা যা কিছু বলেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স এখানে কিন্তু প্রয়োগ করা হবে। সেটা হচ্ছে জিএসটি বলে, বা সেলস পারচেস ট্যাক্স। এই এই যে যে পারপোজ গুলো, সেভাবে আমরা কাজ করব। চলেন এখানে এসে ট্যাক্স সেট আপ, আগে আমাদের কুইক বুকসে ট্যাক্সটা সেট আপ করতে হবে, তারপরে একটা ওয়ান বাই ওয়ান বাই করে আমরা সবকিছু জানবো। এই যে প্রথমে আপনি চলে আসবেন ট্যাক্সেস, এই যে যেখানে এই ট্যাক্সেস লেখা আছে আপনাদের নেভিগেশন প্যানেলে, এখান থেকে ভ্যাটে ক্লিক করবেন। ভ্যাটে ক্লিক করলে এইখানে
দেখেন ওই এখানেও যে জিনিসগুলো আছে ওই উপরেও কিন্তু সেই জিনিসগুলো, ভ্যাট, সিআইএস, পেরোল ট্যাক্স, পেনশন ফিলিং, এইখানে সব সেম। এখন আমাদের আজকে ভ্যাটের অপশনে আমরা কাজ করতেছি। এখানে দেখেন সেট আপ ইউর ভ্যাট সো ইউ ক্যান কমপ্লাই উইথ মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি। এখন এমটিডিটা কি? মেকিং ট্যাক্স ডিজিটাল, যে আমাদের বাংলাদেশে যেমন আমরা জাতীয় রাজস্ব বোর্ড, এটার মাধ্যমে আমাদের আহ, প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের ভ্যাট রিটার্নটা সাবমিট করে থাকে। সেক্ষেত্রে অনলাইনে বা ডিজিটালি যদি সেটা সাবমিট করা যায়, সেটা তো একটা ভালো উদ্যোগ বা বা একটা সিস্টেম। তো এখানে ইউকের ক্ষেত্রে আমরা যেহেতু ইউকের ডাটাবেজে প্র্যাকটিস করছি, এটা মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি হচ্ছে তাদের ট্যাক্সটা ডিজিটালি পে করার বা ইউকে সরকারের পক্ষ থেকে ডিজিটালি ট্যাক্সটা কালেকশন করার যে প্রসিডিউর, সেটা হচ্ছে এমটিডি। ঠিক আছে, বা মেকিং ট্যাক্স ডিজিটাল। এখন আমরা সেই ডাটাবেসটা ওপেন করে নিব একটু, যাতে করে আমাদের এখানে কোম্পানি রেজিস্ট্রেশন আইডি বা ভ্যাট রেজিস্ট্রেশন আইডিও আমাদের এখানে দিতে হবে, যেটা আমি এখান থেকে ওপেন করে নিব। এই যে ডাটাবেস, ইউকে ডাটাবেস, এখানে এসে দেখেন প্রত্যেকটা স্টেপে কিন্তু এখানে সেটিংটা একটু জটিল। সবাই একটু খেয়াল করবেন। এই ভ্যাটে আসলাম, ভ্যাটে আসার পরে এটা একটু পড়ে দেখলাম, এখানে আরো কিছু কিছু বিষয় একটু ডিটেলসে দেখবেন। এখানে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। আহ যে কোনো পোর্শনে আপনি যে দেখবেন, যে কোনো কিছু করতে যে কুইক বুকসে একটা শর্ট সামারি আকারে একটা ভিডিও দেওয়া থাকে। আমরা তো ডিটেইলে করি, সে সামারি যে ভিডিওটা, সেটা দেখলে একটা ওভারভিউ, একটা ধারণা পাবেন। এখন এখানে এসে ভ্যাটের এখানে এসে এই নিচে সেট আপ ভ্যাট, আমি যেখানে যেখানে যেভাবে ক্লিক করবো সেভাবে একটু যাবেন, কেননা এখানে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে। দেখেন কিভাবে আমি দেখাচ্ছি। সেট আপ ভ্যাটে প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চাচ্ছে, দেখেন HMRC বা HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস, সংক্ষেপে HMRC। HMRCটা কি? বাংলাদেশে যেমন জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট ট্যাক্স নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ করে, ঠিক ইউকেতে HMRC বা এখানে লেখা আছে HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস, তারা কিন্তু ভ্যাট ট্যাক্স গুলো কালেকশন করে সরকারের পক্ষ থেকে। এটা কিন্তু এজেন্সি। বাংলাদেশে যেমন দেখা যায় জাতীয় জাতীয় রাজস্ব বোর্ড বলতে আপনি মনে করেন সরকারি একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, আর এখানেও কিন্তু এটা এটা একটা এজেন্সি, ঠিক আছে, সরকারের পক্ষ থেকে, ইউকে সরকারের পক্ষ থেকে তারা ভ্যাট ট্যাক্স কালেকশন করে, ঠিক আছে। HMRC সংক্ষেপে সে প্রতিষ্ঠানের মানে রূপটা। তারপর আপনি যদি চান যে এই সেম আর্টসে নিয়ে একটু ডিটেলস আপনি ঘাটাঘাটি করবেন, ইউটিউবে বা গুগল করতে পারেন, আপনি আরো ডিটেলসে জানবেন, ঠিক আছে। এখন এইটা হচ্ছে কি, এখানে কিন্তু চেঞ্জ নাই, এখানে চেঞ্জ করার কোনো সুযোগই নেই যে এজেন্সি কি, অর্থাৎ ভ্যাট কালেকশন এজেন্সি কোনটা, এই সেম আরসি, ঠিক আছে, বা এই সেম রেভিনিউ অ্যান্ড কাস্টমস। আচ্ছা, এবার আমার যেগুলো পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ। হোয়েন ডু ইউ নিড টু স্টার্ট কালেক্টিং ইউর ভ্যাট ফ্রম, কখন থেকে ভ্যাট কালেকশন করব? তা আমরা যেহেতু জানুয়ারি টু ডিসেম্বর অনুযায়ী আমাদের ফিনান্সিয়াল ইয়ার দিয়েছি, তাহলে আমরা মানে মাসের ইসের বছরের প্রথম মাস থেকে আমরা ভ্যাট কালেকশন শুরু করব। আমরা জানুয়ারি এখানে থাকবে সবার, বা যদি না থাকে জানুয়ারিটা সিলেক্ট করবেন। এরপরে হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু HMRC, আপনি আহ, মানে প্রতিনিয়ত কোন সময়টায় আপনি ভ্যাট রিটার্নটা সাবমিট করবেন HMRC কে। যেহেতু HMRC আপনার এই যে বিজনেস ইউকে তে আপনার যে ইউনিক ফার্মাসিউটিক্যাল LLC, এখান থেকে যে ভ্যাট রিটার্নটা আপনি সাবমিট করবেন HMRC কে, এটা ডিউরেশন কেমন থাকবে? মান্থলি দিবেন, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি নাকি ইয়ারলি? তা আমরা যেহেতু ডাটাবেজে কোয়ার্টারলি দিয়েছিলাম, এখন এখানে একটা মানে বিষয় আছে। যেমন আগের দিনও বলছিলাম যে ইউএসএ তে, ইউকে তে এমন আছে যে স্টেট টু স্টেট ভেরি করে। যেমন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভ্যাট রিটার্নটা সাবমিট করতে হয়, ঠিক আহ ইউকে ইউএস এর বিভিন্ন স্টেট ওয়াইজ এই ব্যাপারগুলো আলাদা আলাদা ভ্যারি করে। কোনো স্টেটে দেখতে পারবেন মান্থলি, কোনো স্টেটে কোয়ার্টারলি, আবার কোনো স্টেটে হাফ ইয়ারলি বা কোনো স্টেটে ইয়ারলি, ঠিক আছে। এই ব্যাপারগুলো একটু দেখবেন। এটা এগুলো নিয়ে যারা একটু বেশি ঘাটাঘাটি করবেন তারা আরো বিষয়গুলো নিয়ে আরো বেশি বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা দিচ্ছি যে আমরা কোয়ার্টারলি ভ্যাট রিটার্নটা সাবমিট করব, কোয়ার্টারলি। আর এখানে কি, আমার ভ্যাট মানে ক্যালকুলেটিং হবে কখন থেকে? ক্যালকুলেটিং হবে হচ্ছে জানুয়ারি থেকে, এবং এখানে আমরা দিব কোয়ার্টারলি, যে আমরা ভ্যাট রিটার্নটা সাবমিট করব কোয়ার্টারলি। এরপরে হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এখানে দুটো মেথড আছে, স্ট্যান্ডার্ড এবং ক্যাশ। এখন আহ, ধরেন আপনি কাস্টমারদের কাছে প্রোডাক্টটা সেল করলেন, প্রোডাক্টটা সেল করলেন, তো সবার কাছে তো নগদে সেল করতেছেন না, সবার কাছে বাকিতে সেল করতেছেন, বা কারো কাছে নগদে কারো কাছে বাকিতে, এভাবে এভারেজ সেল করতেছেন। সেক্ষেত্রে
ওই যে যে আপনি সেল করছেন যে প্রোডাক্ট, সেটার উপরে তো প্রত্যেকটা প্রোডাক্টে তো ভ্যাট থাকে, যোগ করা থাকে। ধরেন প্রোডাক্টটার দাম 10 টাকা, মানে 100 টাকা, প্রোডাক্টের সাথে 10 টাকা ভ্যাট আছে। এখন এটা আপনি যখন বাকিতে বিক্রি করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি তো টাকাটা কালেকশন করেন নাই। আপনার 100 টাকাও কালেকশন করেন নাই, আর ওই ভ্যাটের যে 10 টাকা অ্যাড হয়েছে ওই 10 টাকাও কালেকশন করেন নাই। এখন সেই টাকাটা কি আপনার কাছে আপনার হাতে আসবে তারপরে আপনি দিবেন, নাকি ওই যে যেভাবে আপনার বিজনেস চলমান আছে, বিজনেসের যে চলমান অবস্থায় আপনার হাতে আসার আগ পর্যন্ত, ধরেন 3 মাসে ভ্যাট দিতে হবে, ওই 3 মাসে আমি যা বেচা বিক্রি আছে সবকিছু আমার হাতে আসবে তারপরে আমি দেবো, এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে আমার ব্যবসা চলমান থাকবে, ওই 3 মাসে আমি যা সেল করছি সেই সেলসের উপরে আমার যে আহ, মানে সেলস, সেইটার উপরে ভিত্তি করে আমি ভ্যাটটা দিব। ঠিক আছে? সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড হবে কোনটা? স্ট্যান্ডার্ড হবে হচ্ছে যে আমার বিজনেস চলমান থাকবে, 3 মাস পর পর আমার বিজনেসের যে ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে সেটার উপরে নির্ভর করে আমি মানে সব ক্যাশে পাবো তারপরে দিব, এই নীতিতে আমি চলবো না। তাহলে কি দিবেন? স্ট্যান্ডার্ড। আর যদি এমন হয় যে না, আমি আগে কালেকশন করব তারপরে আমি দিব, সেটা হবে ক্যাশ। তা আমরা এটা স্ট্যান্ডার্ড ধরবো, যে যার যে যে জায়গায় যে যে লোকেশনে ক্যাশে পাবেন, যে না আমি যেটা বিক্রি করছি এটার সাথে যে আমার টাকাটা তো জড়িত, আমার টাকার সাথে তো ভ্যাট জড়িত, আমি টাকাটাও পাবো আবার ভ্যাটও আমি পাবো। কালেকশন করব, আগে ক্যাশে কনভার্ট করব, তারপর আমি দিব, সেক্ষেত্রে আপনি ক্যাশ চুজ করবেন। তা গোটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড এই ফর্মুলাটাই বেশি। এখন এসে আমার দিতে হবে হোয়াটস ইউর 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। এখন আমি কি করব? ইউকে ডাটাবেজে দেখেন এই যে নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমি দিয়ে দিব ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে। এরপরে আদার ভ্যাট অপশন, ফ্ল্যাট রেট স্কিম, এফআরএস মেথডটা, এটা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে একটু ডিটেইলে পড়ছেন তারা আরো ডিটেলসে জানবেন বিষয়টা। ফ্ল্যাট রেট স্কিম আলাদা একটা স্কিম আছে, যেটা আমরা পরবর্তীতে যখন কাজ করব সেক্ষেত্রে যে যে ক্ষেত্রে প্রযোজ্য হবে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো ফ্ল্যাট রেট স্কিমটা। এটা আলাদা একটা বিজনেসের ভাষায় আলাদা একটা স্কিম, যেটা ফ্ল্যাট রেটের উপরে আলাদা কিছু ভ্যাটের স্কিম থাকে, সেটা এখানে যদি আপনি এখানে টিক মার্ক দেন আরো অনেক কিছু আপনার দিতে হবে। কি কি দিতে হবে দেখেন, industry flat rate percentage, industry flat rate percentage, if this is your first year of flat rate VAT, you may be entitled to a 1% discount rate। ঠিক আছে? যদি আপনার এই প্রথম বছর হয় এটা, ঠিক আছে, তাহলে আপনি যে ফ্ল্যাট রেটে যে আপনার যে রেটটা আপনি পাবেন ভ্যাটের, ফ্ল্যাট রেটের উপরে, সেইটার উপরের থেকে আরো 1% ডিসকাউন্ট পাবেন যদি এটা আপনার প্রথম বছর হয়। এখানে কিন্তু আপনার কত পার্সেন্ট ভ্যাট, ধরেন 10% ভ্যাট হলো, আপনাদের তাহলে 9% ভ্যাট দিতে হবে ফ্ল্যাট রেটের উপরে। তার এই নিয়ে আলাদা একটা স্কিম আছে ইউকেতে। এবং এখানে আপনার কি করতে হবে, এই ডেট মান্থ ইয়ার অনেক কিছুই ডিটেলসে দেওয়া লাগবে। তো এই তথ্যগুলো যখন আমরা কাজ করব বা ডাটাবেজে, তখন আমরা আরো ডিটেলস জানতে পারবো। তাহলে আমরা এখানে 9 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, আর এটা টিক মার্ক দিলাম না, না দিয়ে আমরা নেক্সট করব। নেক্সট করলে বলছে যে ইউর ভ্যাট সেট আপ ইজ কমপ্লিট। এরপরে আমরা ওকে করব। ওকে করলে এবার একটু খেয়াল করবেন, আবার কিন্তু যেখানে ছিলাম সেখানে আসছি, এক পলক ওইখানে দেখায় ঠিক প্রথমে যেখান থেকে আমরা এখানে আসছি এই পর্শনে, সেই পর্শনে আবার কিন্তু নিয়ে গেছে। ওকে যখন আসছে যে ইওর ভ্যাট সেট আপ ইজ কমপ্লিট, তারপরে যখন ওকে দিয়েছি তারপরে আবার ওই অপশনে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে আবার কিন্তু এখানে নিয়ে আসছে। এটা একটু খেয়াল করবেন। আগের থেকে ওইটা না আসা পর্যন্ত, ওই যে রিলোড নিচ্ছে, আমি কিন্তু রিলোড নেওয়ার জন্য সময় দিচ্ছিলাম। সবার কিন্তু এই জায়গায় একটু ভেজাল লাগে, কাজেই একটু সতর্ক হবেন, একটু ছেড়ে দিবেন যে সবকিছু যেমন আমরা প্রত্যেকটা স্টেপ যেমন আহ, মানে ফিল আপ করে আসছি, ফিল আপ করে এসে যে ইউর ভ্যাট সেটিং ইজ ওকে, ওইখানে এসে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আবার প্রথম অপশনে নিয়ে গেছিল, কিন্তু আমি কোনো জায়গায় ক্লিক করিনি, আবার রিলোড হয়ে এখানে নিয়ে আসছে। এখন এইখানে এতক্ষণ যেটা বলছিলাম যে একটু সতর্কতা সহিত করবেন, এই এই সেই পোর্শনটা বলছে যে না, বিষয় আমি আমি দেখাচ্ছি। তাহলে যখন এই করে আহ এইখান থেকে যখন ট্যাক্স বা ভ্যাট আমরা সেট আপ করতেছি, খেয়াল করেন এইখান থেকে তো আমরা যাচ্ছি যে ও এখানে তো পোর্শনটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখাবো কিভাবে, মানে আমি ইতোপূর্বে যে ও তথ্যগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করছি, ফিল আপ করার পর তো বলছে যে আমার ভ্যাট সেটিংটা কমপ্লিট হয়েছে, এটা তো একটা আমাকে ড্যাশবোর্ড শো করছে। ওইখানে এসে আমি ওকে করছি, ওকে করলে রিলোড দিয়ে আবার ওই প্রথম পেজে যে আবার এই পেজে চলে আসছে, এতটুকু। মানে অনেকে হয়তো না বুঝে ওখানে ক্লিক করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু দেখাই দিব, সমস্যা নাই। আবার একটু দেখাই যে
এই যে যে ভ্যাটের অপশনে আমরা ছিলাম, এখান থেকে দেখানো যাচ্ছে না যে ট্যাবে নিব, এই ট্যাব কমপ্লিট না করা পর্যন্ত এখন এখান থেকে যাবে না। আপনারা হয়তো যারা বুঝতে পারেন নাই আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করবেন, আশা করি আমরা একটু কন্টিনিউ করি। আশা করি এই স্টেপটা করার পরে বুঝতে পারবেন। মানে আমাদের ফিল আপ করার জন্য, ভ্যাট সেটিংটা ফিল আপ করার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসার পরে লাস্টে আমরা যখন এসে নেক্সট দিয়েছি, নেক্সট দিলে বলছে যে আপনার ভ্যাট সেট আপ হয়ে গেছে। তখন আমি ওকে করছি, ওকে করার পরে আমাকে আবার সে প্রথম পোর্শনে নিয়ে যে আবার এখানে নিয়ে আসছে। ঠিক আছে, আমি এরপরে এই কমপ্লিট হওয়ার পরে ওকেতে ক্লিক করার পর আর কোনো জায়গায় ক্লিক করি নাই, তারপরে আবার প্রথমে নিয়ে গেছে, আবার এখানে নিয়ে আসছে। এবার এইখান থেকে একটু জরুরি, মানে এর আগে যেগুলো ছিল সেগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ করলে হবে, কিন্তু এই পোর্শনটা জরুরি, এটা একটু দেখতে বলছি সবাইকে। বলছে যে নিড টু সাবমিট ভ্যাট, আপনাকে ভ্যাট সাবমিট করতে হবে। সেট আপ মেকিং ট্যাক্স ডিজিটাল এমটিডি ইন কুইক বুকস। মানে আপনার যদি ভ্যাট সাবমিট করতে হয় তাহলে এমটিডি, অর্থাৎ মেকিং ট্যাক্স ডিজিটাল, এই সিস্টেমটা আপনি যদি চালু করেন বা সেট আপ করে রাখেন এখানে, তাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর যে আপনার ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হয়, সেটা কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি সাবমিট করা যাবে। তো এখানে তো আমাদের কোনো লাইভ ব্যাংক কানেক্ট করা নাই। যখন আমরা এই ডাটাবেজে প্র্যাকটিস করব, ইউকেতে আমরা তো প্র্যাকটিস পারপাজে অ্যাকাউন্টটা ইউজ করতেছি। এখন আমরা যদি এখানে সেট আপ এমটিডি করি, তা সেক্ষেত্রে তো আমাদের এখান থেকে কিন্তু, মানে আমাদের তো লাইভ কানেক্ট করা নেই বিধায় টাকা কাটবে না, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে। কেন সাসপেন্ড করবে? এমটিডিতে একদম সঠিক তথ্য দিতে হয়। মানে একটা প্রতিষ্ঠানের এই এমটিডি আইডি একটাই হয়ে থাকে ইউকেতে। অন্যান্য দেশের কথাও মানে সেম, কিন্তু ইউকের ব্যাপারটা আমি বিশেষ করে বোঝাচ্ছি যে মেকিং ট্যাক্স ডিজিটাল, এটার একটা আইডি হয়ে থাকে, আইডি নাম্বার একটা হয়ে থাকে। যেমন একটা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার একটা হয়ে থাকে এরকম। তো এখানে আন্দাজের পরে আমি কোনো একটা আইডি দিয়ে দিলে হয়ে যাবে না। এটা যখন কোনো ক্লায়েন্টের মেকিং ট্যাক্স ডিজিটাল সেট আপ করা হয়, তখন দেখানো পসিবল হয়। এখন যে ডাটাবেজের আলোকে দেখাই দিলাম যে প্রিভিয়াস কোনো একটা বায়ারের ডাটাবেজ আমার কাছে আছে বা 10টা বায়ারের ডাটাবেজ আছে, আমি এখানে এমটিডি একটা দিয়ে দিলাম, নিবে না। নিবে না, এটা লাইভ কানেক্ট করতে হয়। ঠিক আছে, এই জন্য আমরা সেট আপ এমটিডিতে ক্লিক করব না। জাস্ট এটা আর কোনো কিছু না যে কুইক বুকস এর কোনো শেখার কোনো অপশন বা কুইক বুকস এর কোনো কাজ। জাস্ট ওনার ইনফরমেশন দিয়ে এমটিডের এমটিডি সেট আপ করতে হয়। জাস্ট এতটুকু যে ভ্যাটটা ডিজিটালি সাবমিট করার ক্ষেত্রে এটা সেট আপ করতে হয়। তো এটা যখন যে কোনো কারোর কাজ আমরা করব, অনেক লাইভ প্রজেক্ট আমরা পাবো, যখন যে কেউ অর্ডার পাবে তখন এই এমটিটি যার সেট আপ করতে হবে, আমি লাইভে হয় লাইভে দেখাবো, না হলে ওটা রেকর্ড করে সেই ভিডিও আকারে আপনাদের দিব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপারটা। এখানে জাস্ট ইনফরমেশন, কয়েকটা ইনফরমেশন দিতে হবে, উনি আপনাকে যে ইনফরমেশন গুলো দিবে তার আলোকে এমটিডি সেট আপ করতে হবে। তা আমরা একটু আমাদের কাজে ফিরে যাই। এখন আমরা এমটিডি সেট আপ করবো না। আমরা বলতেছি যে আমরা এখন এমটিডি সেট আপ করবো না, বা এই যে ক্লায়েন্টের কাজ করছি সে এমটিডি তে দিবে না, ভ্যাটটা ফিজিক্যালি দিবে, অর্থাৎ অনলাইনে দিবে না। এটা আপনার ইচ্ছা, স্বাভাবিক। এটা যেমন না যে অপশন নাই এমটিডি কানেক্ট করা ছাড়া, এমন না। এখন এসে বলছে যে আই ডোন্ট নিড এমটিডি। এখানে কিন্তু দুটো অপশন আছে। দেখেন এই যে যে সবুজ যেটা, এইটা আছে এখন ডান সাইডে, এইটা আছে বাম সাইডে। একটু পরে এইখানে যে কোনো একটা ক্লিক করলে, অর্থাৎ আই ডোন্ট নিড এমটিডি এখানে ক্লিক করলে একটু পরে আবার এই সেম অপশন ঘুরে ফিরে আসবে, কিন্তু এই সবুজটা আসবে বামে, আর এই এই যে যেটা আই ডোন্ট নিড এমটিডি এটা আসবে ডাইনে। খেয়াল করেন একটু। তাহলে আমি এখন এমটিডি সেট আপ করবো না, কিন্তু দেখে রাখলাম দুটো চেহারা কেমন। এখন আমি আই ডোন্ট নিড এমটিডি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এইবার কিন্তু উল্টে গেছে, সেট আপ এমটিডি আই ডোন্ট নিড এমটিডি এখানে চলে আসছে। তাহলে আমি আবার এই আই ডোন্ট নিড এমটিডি, এবার এটা গ্রিন মার্ক হয়ে গেছে, আমি এখানে আই ডোন্ট নিড এমটিডি তে ক্লিক করব। এবার বলছে যে গট ইট। এখন কিন্তু সাকসেসফুল। বাস জাস্ট এই দুটো ধাপে আসার জন্য একটু আপনাদের একটু সতর্ক করলাম যে যদি ওলট পালট করে চাপে, মানে চাপ হয়ে যায়, আপনি আর ব্যাকে আসতে পারতেছেন না ওইটা, ওই ইনফরমেশন না দিয়ে। ঠিক আছে, মেকিং ট্যাক্স ডিজিটালের ইনফরমেশন না দিয়ে ব্যাকে আসতে পারবেন না, ওই ইনফরমেশনটা আন্দাজে দিলেও হয় না। ঠিক আছে, যার কারণে এই দুটো অপশন একটু দেখালাম। এরপরে এসে গট ইট, তার মানে আমাদের ফুলফিল হলো, আমরা টান দিলাম। এখন কিন্তু আমাদের সেট আপ ক্লিয়ার। এই এতটুকু, এই যে দেখেন গ্রেট ওয়ার্ক। মানে আমরা কিন্তু এমটিডি কানেক্ট না করেও কিন্তু আমাদের সে সুযোগটা হয়েছে। এটা ইচ্ছার উপরে নির্ভর করবে, আপনি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন যাদের এই এমটিডি নাই, বা যারা এই ডিজিটালি ট্যাক্স দেয় না, তারা ফিজিক্যালি দেয়। এটা যার যার পছন্দ। ঠিক আছে, এটা যে ব্যাপার। তাহলে আমাদের কাজ এখন কিন্তু শেষ হলো, সেট আপটা। ঠিক আছে, এখন আমাদের কাজ কি হবে? এই যে ইনস্ট্যান্ট ভ্যাট রিটার্ন, এগুলো আমরা কেটে দিই। এগুলো বিজ্ঞাপন অনেক আপনাদের সামনে আসে অনেক সময়। ঠিক আছে, প্রমোশনাল যে বিষয়গুলো বা কুইক বুকস অনেক কিছু করতে বলে, আমরা তো যেগুলো এসেনশিয়াল সেগুলো করবো। এখন আসি, এবার হচ্ছে অ্যাড অ্যাড ট্যাক্স, এখানে যাব।
অ্যাড ট্যাক্সে ক্লিক করব। এবার এসে আমাদের অপশনগুলো খেয়াল করতে হবে। এই যে এখানে যেগুলো দেখছেন যে ক্রিয়েট গ্রুপ ট্যাক্স বা ট্যাক্স সেটআপ, প্রথমে আমাদের ট্যাক্স সেটআপ হয়ে গেছে, এবার গ্রুপ ট্যাক্স, কাস্টম ট্যাক্স, এডিট ট্যাক্স, নেম অ্যান্ড রেট। এবার আমরা আসি সে পরের অপশনগুলোতে। আচ্ছা, এখানে এসে খেয়াল করেন যে আমরা কোথায় আসছি, এই যে সেট আপ করার পরে অ্যাড ট্যাক্সে আসছি, যে আমরা একটা ট্যাক্স অ্যাড করব, অ্যাড ট্যাক্স। এখানে আসলে আগে একটু ওভারভিউ দেখে নেবেন এখানে কি কি আছে। ট্যাক্স রেট, গ্রুপ রেট, কাস্টম ট্যাক্স। ট্যাক্স রেট, গ্রুপ রেট, কাস্টম কাস্টম ট্যাক্স, ঠিক আছে। এখন এখানে বিবেচ্য বিষয়গুলো একটু খেয়াল করবেন যে ট্যাক্স রেটে কি লেখা, অ্যাড অ্যানাদার ট্যাক্স রেট ফর ভ্যাট। অর্থাৎ ভ্যাট যেটা যখনই বলতেছে তখন কিন্তু আমরা বুঝে যাচ্ছি উপরে আছে ট্যাক্স রেট, উপর আর নিচে লেখা is যে অ্যাড অ্যানাদার ট্যাক্স রেট ফর ভ্যাট, তার মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা জানি ভ্যাটের মিনিংটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তার মানে অবশ্যই এটা সেলস বা পার্সেসের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, যে অ্যাড অ্যানাদার ট্যাক্স রেট ফর ভ্যাট সাচ অ্যাজ লোকাল ট্যাক্স নট অলরেডি ইনক্লুডেড। তার মানে এখানে আবার বলেও দিচ্ছে যে সাচ অ্যাজ এ লোকাল ট্যাক্স নট অলরেডি ইনক্লুডেড, ঠিক আছে। লোকাল ট্যাক্স বলতে আপনাদের এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সাথে যে বিষয়গুলো, ঠিক আছে, অর্থাৎ ভ্যাট যেগুলো যেগুলো আপনার আহ, এখানে অ্যাড করতে হবে, সেলস এবং পার্সেসের সাথে সম্পর্কিত যেগুলো, সেগুলো আমরা করব ট্যাক্স রেটের এখান থেকে। খেয়াল করেন। এরপরে যদি কোনো দুটো স্পেসিফিক ভ্যাট বা ট্যাক্স রেট মিলে একত্রে আমরা কোনো ট্যাক্সের মানে অ্যাড করি, সেটা হবে গ্রুপ গ্রুপ রেট, গ্রুপ রেট বা গ্রুপ ট্যাক্স। ঠিক আছে, এখানে বলছে যে কম্বাইন মাল্টিপল ট্যাক্সেস অ্যান্ড মেক অ্যাপ্লাইং দেম টু ইউর ট্রানজেকশন ইজিয়ার। All taxes you include are calculated and targeted, charged at once, but we track with separately for you. খেয়াল করেন এখানে গুরুত্বপূর্ণ এই লাইনটা, অল ট্যাক্সেস ইউ ইনক্লুড আর ক্যালকুলেটেড অ্যান্ড চার্জ অ্যাট ওয়ান্স। যে যত ট্যাক্স আপনি ইনক্লুড করতেছেন সেগুলো ক্যালকুলেটেডও হবে এবং এটা চার্জও করবে, কিন্তু উই ট্র্যাক দেম সেপারেটলি ফর ইউ, মানে এটা আলাদাভাবে আমার জন্য তারা ট্র্যাক করবে, মানে আলাদাভাবে রেকর্ড করবে, ঠিক আছে। এখানে হয়তো অ্যাপ্লাই হবে একসাথে দুটো, দুই ধরনের দুটো ট্যাক্স মিলে, ধরেন কোনোটা 10% ট্যাক্স, কোনোটা 15% ট্যাক্স, এই 10 আর 15 মিলে 25%, ঠিক 25% অ্যাপ্লাই হবে, কিন্তু আলাদা আলাদা প্রভাবটা তার থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গ্রুপ ট্যাক্স বা গ্রুপ রেট, যে একাধিক ট্যাক্স মিলে, যেমনটা আমরা দেখি কল রেটের ক্ষেত্রে। বাংলাদেশে কল রেটের ক্ষেত্রে কিন্তু যে ট্যাক্সটা, বা এই যে নতুনও এটা আলোচনায় আসছে যে 100 টাকা রিচার্জে 56.30 পয়সা বা এ ধরনের সামথিং কোন একটা রেট, যে এটা প্রযোজ্য। যাই হোক, সেটা ব্যাপার না আমাদের, কিন্তু এইখানে ট্যাক্স কিন্তু এক রকমের না। এই যে কল রেটের ক্ষেত্রে এক রকমের ট্যাক্স কিন্তু অ্যাপ্লাই করা হয় না, একাধিক ট্যাক্স মিলে সেই ট্যাক্সটা অ্যাপ্লাই করা হয়। সব ট্যাক্স গুলো মিলে যে এই যে একটা বিষয়ের উপরে অ্যাপ্লাই করা, এটা হচ্ছে গ্রুপ রেট, ঠিক আছে। তাহলে আমরা গ্রুপ রেট সেট আপ করবো। এরপরে কাস্টম ট্যাক্স। এখন কিছু কিছু ট্যাক্স আছে, এখানে এই লাইনটা পড়লে বুঝবেন যে অ্যাড এ ট্যাক্স এজেন্সি অ্যান্ড এ ট্যাক্স পার্সেন্টেজ সাস অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল লেভি, হোটেল অর পেট্রোল ট্যাক্স, ঠিক আছে। এই যে কিছু ট্যাক্স আছে, যে ধরেন আমরা যেমন এখানে আসতেছি যে ট্যাক্স এক্সাম্পটেড, এক্সাম্পটেড যেটা আসতেছে, আর জিরো রেটেড ট্যাক্স। হয়তো দুটোর ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে যদি ট্যাক্স এক্সাম্পটেড দিয়ে 0% দেখেন, তার মানে ওটা জিরো রেটেড ট্যাক্স ধরা যাবে না, ওটার ফিগার যদি জিরো হয় তাও কিন্তু ওটা ট্যাক্স এক্সাম্পটেড। কারণ এক্সাম্পটেড ব্যাপারটা কি আর জিরো ব্যাপারটা কি, যে এই প্রোডাক্টের ট্যাক্সের মানে এই প্রোডাক্টের ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি, এটা এটা কিন্তু জিরো রেটেড। আর যেটার পরে ট্যাক্স মওকুফ করা হয়েছে, যে না এইখানে ট্যাক্স, এই প্রোডাক্টের ট্যাক্স রাখার কথা ছিল 5%, ঠিক আছে এটা ট্যাক্স রাখবো না, এটা ট্যাক্স এক্সাম্পট করা হলো, এটা মওকুফ করা হলো, সেটা কিন্তু আলাদা বিষয়। যদি ফিগারটা জিরো জিরো হয়, দুই ক্ষেত্রেই জিরো রেটেড ট্যাক্সের ক্ষেত্রেও জিরো, আবার ট্যাক্স এক্সাম্পটেডেও যদি কখনো জিরো হয়, তা সেক্ষেত্রে কিন্তু একটা থেকে একটা ট্যাক্স মওকুফ করা, আরেকটা ট্যাক্স জিরো রেটেড, ঠিক আছে, ওটা জিরো, যে ওই প্রোডাক্টের ট্যাক্সই নাই, ট্যাক্স ফ্রি ওটা, ঠিক আছে। তো এই বিষয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু তারপরও আমরা অ্যাপ্লাই করার সময় আগে জাস্ট ধারণা দিচ্ছি, যদি বোঝেন যে না বুঝতেছি না, একটু অপেক্ষা করেন, আশা করি বুঝবেন। এখন আমাদের কাজ কি হবে, ধরেন কোনো একটা ক্লায়েন্ট আমাকে যখন ট্যাক্স সেট আপ করতে দিবে, সে দিবে কিভাবে, এইভাবে দিবে, হয়তো এইভাবে সাজায় গোছায় নাও দিতে পারে, কিন্তু তার ডাটাটা থাকবে এরকম, যে আমার এই এই প্রোডাক্ট, এই প্রোডাক্টের পরে এরকম মানে ট্যাক্সটা অ্যাপ্লাই করা হবে, এবং
এই ট্যাক্সের রেট গুলো আপনাকে দিয়ে দিবে, সেলস এর ক্ষেত্রে কোন ট্যাক্স গুলো প্রযোজ্য আর পার্সেসের ক্ষেত্রে কোন ট্যাক্স গুলো প্রযোজ্য। এখন আমরা ট্যাক্স সেট আপ করবো। তো ধরেন এখানে নাম দেওয়া আছে যে এটা ট্যাক্স নামে কত পার্সেন্ট, সেলস এর ক্ষেত্রে 15%, আবার ওই সেমটা ট্যাক্স নামে পার্সেস যখন করবে সেখানে 8%। আবার স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এখানে কয় প্রকার ট্যাক্স আছে, 1 2 3 4 5 6 প্রকারের ট্যাক্স আছে। তো চলেন আমরা একটু সেট আপ করি। প্রথমে এই ট্যাক্সটা কপি করব, ঠিক আছে, শুধু ট্যাক্সটা কপি করতেছি। আমি দেখাবো সবকিছু। এই ট্যাক্স এইখান থেকে কোনগুলো রেকর্ড করবেন, যেগুলো সেলস এবং পার্চেসের সাথে সম্পর্কিত, ঠিক আছে, সেইগুলো কিন্তু রেকর্ড করবেন এইখান থেকে। আর এখান থেকে কি হবে, ওই সেলস পার্সেস মিলায় যদি দুটো ট্যাক্স বা দুই বা ততোধিক ট্যাক্স মিলায় যদি একটা ট্যাক্স আপনি অ্যাপ্লাই করেন কোনো প্রোডাক্টের উপরে, সেই গ্রুপ ট্যাক্সটা আপনি সেট আপ করবেন এখান থেকে। ধরেন এখান থেকে আপনি 6টা, সাপোজ এখান থেকে 6টা ট্যাক্স সেট আপ করছেন। এখন ওই 6টার ভিতর যে কোনো দুইটা মিলে একটা প্রোডাক্টের উপর অ্যাপ্লাই করতে হবে, সেই দুইটা মিলে আলাদা একটা গ্রুপ ট্যাক্স বানাতে হবে, বা সেই তিনটা মিলে আলাদা একটা গ্রুপ ট্যাক্স বানাতে হবে। সেই গ্রুপ ট্যাক্সটা এখান থেকে এডিট করবেন। আর কাস্টম ট্যাক্স হচ্ছে কি, এই যে 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 ট্যাক্স গুলো সেলস পারচেজের সাথে সম্পর্কিত, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে এনভায়রনমেন্টাল লেভি, হোটেল অ্যান্ড পেট্রোল পাম্প, পেট্রোল ট্যাক্স, সরি, এই যে বিষয়গুলো যে আলাদা কিছু, যে আলাদা কাস্টমাইজ, কাস্টম ট্যাক্স বলতে সবকিছুর বাইরে এসে, সেলস পারচেজের বাইরে এসেও যে ট্যাক্স গুলো, বিশেষায়িত যে ট্যাক্স গুলো থাকবে, সেইগুলো হচ্ছে ট্যাক্স, অর্থাৎ জিরো রেটেড বা এক্সাম্পটেড। এই ট্যাক্স গুলো জিরো রেটেড এখান থেকে করবেন, এটা সেলস পারচেজের সাথে সম্পর্কিত। কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড যেটা, সেটা কিন্তু এখান থেকে কাস্টম ট্যাক্সের এখান থেকে করতে হবে আপনার। ঠিক আছে, তো চলেন আমরা ট্যাক্স রেটে যাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে ট্যাক্স নেম দিবেন। এখানে 10 রকম ট্যাক্স থাকতে পারে, ওনার একই প্রতিষ্ঠানে 10 রকম ট্যাক্স থাকতে পারে। ওনার ধরেন এখানে 20 রকম প্রোডাক্ট আছে, 20 রকম প্রোডাক্টের উপরে 10 রকম ট্যাক্স বা 6 রকম ট্যাক্স আছে। এখন কোনটাই কি ট্যাক্স, এটা হচ্ছে ওনার পার্সেসের সাথে সেলসের সাথে সম্পর্কিত। এখন এই ব্যাপারগুলো এক একজনের, যে আমি এখানে 6 রকম দিছি বিধে সব ক্লায়েন্ট 6 রকম দিবে, কেউ 10 রকমও দিবে, কেউ 5 রকম দিতে পারে, কেউ 2 রকম দিতে পারে। এটা যা দিবে সেটা অ্যাড করতে হবে, অ্যাড করার প্রসিডিউর সেম। এই ট্যাক্সটা আমি কপি করলাম, ট্যাক্স, প্রথম নামটা হবে ট্যাক্স। এখন দেখেন একই জিনিস দুই জায়গায় আছে, সেলস, এটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে ট্যাক্স গুলো এই, আর পার্সেস এর ক্ষেত্রে ট্যাক্স গুলো এই। এখন এইখানে যেটার নাম ট্যাক্স সেটা আছে 10%, আর এখানেও ট্যাক্স 8%, তাহলে দুটো পার্সেন্টই আমাদের কাজে লাগবে। কারণ একই সাথে আমি ট্যাক্স নামে যখন রেকর্ড করতেছি, তখন কিন্তু সেলস এবং পার্সেস দুটোই কিন্তু একসাথে রেকর্ড করতে হবে। কিভাবে দেখেন, ট্যাক্সটা কপি করলাম, এখানেও ট্যাক্স আছে আবার এখানেও ট্যাক্স আছে। এখানে সেলস এর ক্ষেত্রে 10%, পার্সেসের ক্ষেত্রে 8%, মানে একই নাম দুই জায়গায় অ্যাপ্লাই করা হবে। ট্যাক্সটা কপি করলাম, একটা দুটো করলেই বুঝে যাবেন। এই ট্যাক্সটা এখানে পেস্ট করছি, এখানেও ট্যাক্স আসছে, মানে নামটা দিতে হবে, ট্যাক্স নেমটা কি, ঠিক আছে, ট্যাক্স কোড কোন কোডে আপনি ট্যাক্স নেমটা দিচ্ছেন, ঠিক আছে, সেই ট্যাক্স নেমটা দিতে হবে। এখন এখানে যদি আপনি ডেসক্রিপশনে দেন সেলস ট্যাক্স কালেকশন ফ্রম কাস্টমার্স, এটা আপনি দিতে পারেন, ঠিক আছে, এটাও দিতে পারেন। আমরা ডেসক্রিপশনে শুধু ট্যাক্সের নেমটাও দিয়ে দিচ্ছি। আবার যখন দেখা যাচ্ছে যে আপনি পারচেস করতেছেন, যে সেটা আপনি এভাবে দিতে পারেন যে এটা পারচেস করা হয়েছে, আহ, মানে আপনি এটা পে করছেন, কাদের পে করছেন, সাপ্লায়ারকে পে করছেন, এভাবে ডেসক্রিপশনে দিতে পারেন। তো আমরা এখানে যে নামটা দিচ্ছি সেটাই ডেসক্রিপশনে দিচ্ছি, দিয়ে পরবর্তী স্টেপে যাচ্ছি। সরি, কেটে গেল। আচ্ছা, এখানে এই যে ট্যাক্স নামটা দিলাম, ডেসক্রিপশনে ট্যাক্স, এটা দেখেন এই যে সেলস পার্সেস দুটোই। তাহলে আমরা সেলসে যখন টিক মার্ক দেবো, দেখেন আরো নতুন কলাম আসবে। এখন আছে কয়টা, দুইটা কলাম, সেলস এবং পার্সেস। সেলসে যখন ক্লিক করব, সেলস রেটটা কত, সেলস রেটটা এই এই 10%, এখান থেকে কপি করে নিয়ে আসবো। বা আমি কপি না করে আমি দেখতেছি, তো আমি এখানে দিতে পারি, এখানে কেটে দিয়ে 10 দিলাম সেলসের ক্ষেত্রে। এখন সেলস ট্যাক্স যেটা, এটা তো আমাদের দিতে হয়, এটা কি, সরি, এই সেলস ট্যাক্স আমরা কালেকশন করি, এটা হচ্ছে আমাদের লাইবিলিটি। কেন আমরা কালেকশন করতেছি, আমি সেলস করতেছি, আমি প্রোডাক্ট দিচ্ছি, প্রোডাক্ট বিক্রি করতেছি, পার্সেস ট্যাক্স আমাদের দিতে হয়, সেলস ট্যাক্স আমাদের কালেকশন করতে হয়। এখন ব্যাপারটা কি, যে আমি কাস্টমার কাছে যখন প্রোডাক্ট বিক্রি করতেছি, ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, তার সাথে 10 টাকা ট্যাক্স যোগ হচ্ছে, এটা কে যোগ করতেছে, ওই যে দেশে আমি আছি সেই দেশের সরকার যোগ করতেছে। যে না, এটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা মানে নির্দিষ্ট একটা ভ্যাট প্রযোজ্য, ঠিক আছে। এখন সেইটা পার্সেন্ট যদি 10 হয়, অর্থাৎ 10%, ধরেন 100 টাকা প্রোডাক্ট, আমি 10 টাকা এর সাথে, আমি যার কাছে বিক্রি করছি সে আমাকে আরো 10 টাকা বেশি পে করবে, অর্থাৎ 100-র সাথে যোগ হবে 10, 110। এখন এই ট্যাক্সটা তো আমি কালেকশন করব, সেই 110 টাকা তো আমাকে দেবে, আমার প্রোডাক্টের দাম 100 টাকা, আর 10 টাকা এক্সট্রা দেবে। কিসের জন্য, ট্যাক্স, সে কিনতেছে এই প্রোডাক্টটা তার জন্য। এখন এই ট্যাক্সটা আমি আমার কাছে এনে রাখবো, আমি এটা দিব কাকে দিব,
দেশের সরকারকে দিব, বা যে প্রতিষ্ঠান ট্যাক্স কালেকশন করে, যেমন জাতীয় রাজস্ব বোর্ডকে আমি দিব যখন ট্যাক্স কালেকশন করে। এখন যতক্ষণ পর্যন্ত ওই ট্যাক্সটা আমি না দিচ্ছি সরকারকে, ততক্ষণ পর্যন্ত ট্যাক্সটা আমার কাছে থাকতেছে, তার মানে এটা আমার লায়াবিলিটি। এটা আমার দিতে হবে, টুডে আর টুমোরো আমার দিতে হবে। তা সেক্ষেত্রে আমার কাছে যতদিন থাকতেছে, আমি যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ কিন্তু এটা লায়াবিলিটি। এরপরে কি হবে, তাহলে আমি এখানে অ্যাকাউন্ট কি হবে, সেলস ট্যাক্সের ক্ষেত্রে অ্যাকাউন্টটা হবে লায়াবিলিটি। আর এক্সপেন্সটা কখন হবে, পার্সেসের ক্ষেত্রে, সেই অপশনে যাচ্ছি আমরা। এরপরে শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, ট্যাক্স অ্যামাউন্ট রিটার্ন লাইনে আপনার কি হবে, ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুট। ঠিক আছে, এই একটা আছে। আর ভ্যাট ডিউ অন দ্য পিরিয়ড অন অ্যাকুইজিশন অফ গুড মেড ইন নর্দার্ন আয়ারল্যান্ড ফ্রম ইইউ মেম্বার স্টেটস। এটা ইউকের ক্ষেত্রে, নর্দার্ন আয়ারল্যান্ড ফ্রম ইইউ মেম্বার স্টেটস এর ক্ষেত্রে, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বারের যারা, সেক্ষেত্রে আলাদা একটা বিষয় অ্যাপ্লাই করা হয়। তা আমাদের প্রথমটা, সব ক্ষেত্রে সব সব দেশে কিন্তু ওই ইইউ মেম্বার স্টেট এটা লেখা উঠবে না। যদি আপনি ইউএস এর বা আমেরিকা বেস কোনো কাজ করেন, সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন ওখানে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, যে বিষয়গুলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো, সেখানে কিন্তু আলাদা রকমের, এখানে আলাদা ভাবে, যে নর্দার্ন আয়ারল্যান্ড যেমন, এখানে আলাদাভাবে তাদের উপরে একটা, মানে এইটার উপরে তখন আপনি চুজ করবেন যখন ইউরোপিয়ান ইউনিয়নের যেখানে কাজ করবেন আপনি। এখানে যেমন ইউকের ভিতরে নর্দার্ন আয়ারল্যান্ড যেটা, এইটা যদি আপনি কাজ করেন, যদি আপনার ওই লোকেশন থেকে কোনো কাজ পান, তখন এটা ওপেন করবেন। তা বাদে আপনার ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুটস, এখানে এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আছে কি, শো নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইন। এখানে এসে নেট ভ্যালু অফ সেলস ডিরেক্টলি, নেট ভ্যালু অফ সেলস, তাহলে এটা আমার সেলস সেন্টার শেষ হলো। এরপর পার্সেসে যাব, পার্সেসে ক্লিক করে পার্সেস রেটটা কত, নাম কি, ট্যাক্স, ট্যাক্সের সেলসের রেট ছিল 10% দিয়েছি, অ্যাকাউন্ট লায়াবিলিটি। এরপর এই দুটো অপশন দিয়েছি, এরপর পার্সেস রেট কত, এই যে এই সেম ট্যাক্স, ওখানেও যে নামটা ট্যাক্স ছিল এখানেও কিন্তু ট্যাক্স, এটা রেট 8%। তা আমরা এইটটা দেখে আসলাম, দেখে এসে এখানে আমরা দিব 8%, জিরো গুলো কেটে দিব 8%। এখন এই পার্সেস ট্যাক্সটা, আমি যখন আমার সাপ্লায়ারের কাছ থেকে বা ভেন্ডরের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনতেছি, কিসের জন্য, আমিও এনে বিক্রি করব, কিনে এনে বিক্রি করব, আমার সাপ্লায়ার সে বা ভেন্ডর সে। এখন আমি কিনতে যে আমারও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, ঠিক যেমন আমার কাছ থেকে কিনতে যে আমার কাস্টমার আমাকে ওই প্রোডাক্টের টাকা দিচ্ছে, সাথে ভ্যাটও দিচ্ছে, একসাথে যোগ করা থাকতেছে, সেখান থেকে আমাকে দিচ্ছে। আমিও ঠিক তেমন, আমার যদি কাস্টমার বা আমার সরি আমার সাপ্লায়ার বা ভেন্ডরের কাছ থেকে আমি যখন প্রোডাক্ট কিনতে যাবো, প্রোডাক্টের দাম যদি হয় 100 টাকা, আমার 108 টাকা দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে, ওই 8 টাকা সরকারকে সে ট্যাক্স দিবে, কারণ এটা কর্তব্য, এটা নিয়ম। ঠিক আছে, এই নিয়মটা দেশব্যাপী চলমান, তাহলে এটা আমার দিতে হচ্ছে। তাহলে এই ট্যাক্সটা কি, এটা আমার এক্সপেন্স না? যে আমি প্রোডাক্ট কিনতেছি, সেটা তো আমি খরচ করতেছি, তা বাদেও আমি ট্যাক্স দিচ্ছি, এটা আমার এক্সপেন্স। এই জন্য পার্সেস ট্যাক্সটা এখানে কিন্তু অ্যাকাউন্টে হবে এক্সপেন্স। ঠিক আছে, আর সেলস ট্যাক্সটা লায়াবিলিটি, যে আমি এটা সংগ্রহ করতেছি, কালেক্ট করতেছি ট্যাক্সটা। আমি প্রোডাক্ট সেল করছি, প্রোডাক্টের সাথে যে ট্যাক্স আমাকে দিচ্ছে কাস্টমার, সেই ট্যাক্সটা ধরেন 10% ট্যাক্স আমাকে দিচ্ছে, আমি কালেকশন করে রাখতেছি। আমি যতক্ষণ পর্যন্ত সরকারকে এই 10%টা পরিশোধ না করতেছি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে থাকতেছে, মানে এটা আমার লায়াবিলিটি, আমার দায়। এই জন্য এই সেলস ট্যাক্সের অ্যাকাউন্ট হবে দায়, আর পার্সেসের ক্ষেত্রে অ্যাকাউন্ট হবে এক্সপেন্স। দিলাম। এরপরে নিচেরটা কি আসছে, শো নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, এখানে দিবেন নেট ভ্যালু অফ পার্সেসেস। ঠিক আছে, নেট ভ্যালু অফ পার্সেসেস দিয়ে সেভ। এই কিন্তু আমাদের একটা ট্যাক্স সেভ করা হলো। এটা কোথায় আছে আমরা দেখব, এক একটা করে যাই। এখন এটা আমাদের সেট আপ করা হয়ে গেছে, এখন আমাদের 6টা দিয়েছে, আমরা পরের গুলো এভাবে ধাপে ধাপে সেট আপ করে ফেলবো। স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এই পরেরটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এই অ্যাড ট্যাক্সে যাব, ট্যাক্স রেটে যাব, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্সে যাব, এটা দিলাম, আর ডেসক্রিপশনও সেম। এখানে সেলস এর ক্ষেত্রে, সেলসে ক্লিক করলে কিন্তু এই বাকিগুলো শো করবে, দেখেন ক্লিক না করলে কিন্তু কিছু শো করবে না, এই যে শুধু এই দুটোই থাকবে। আমি সেলসে ক্লিক করব, সেলসে ক্লিক করলে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এর কত আছে এখানে, 15%। আর এই পার্সেজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স কত, 10%, দেখে আসলাম। তাহলে এখানে 15% স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, সেলস এর ক্ষেত্রে 15%, এটা আমার লাইবিলিটি। এরপরে শো অ্যামাউন্ট মানে এখানে শো, সরি, ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার প্রোডাক্ট আউটপুট, এটা দিলাম। এর উপরেটা দিয়ে দিলাম নেট ভ্যালু অফ সেলস, দিয়ে পার্সেজে টিক মার্ক করলাম করে, এখানে দিলাম 10%। কেন 10% দিচ্ছি, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এখানে 10%, আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স সেলস এর ক্ষেত্রে 15%। তাহলে আমরা এটা দিলাম, এখানে পার্সেসের 10%। এই অ্যাকাউন্টটা হবে এক্সপেন্স, যে আমার এই ট্যাক্সটা আমি যখন প্রোডাক্ট কিনতেছি তখন দিতে হচ্ছে। ঠিক আছে, পার্সেসের ক্ষেত্রে। আর ওই যে সেলস এর ক্ষেত্রে সেটা কিন্তু আমার লায়াবিলিটি হচ্ছে। এখন এখানে এসে আমি নেট ভ্যালু অফ পার্সেস দিলাম, দিয়ে সেভ, দুটো আমার অ্যাড হয়ে গেল।
এরপরের গুলো কি হবে? ভিডিএস ট্যাক্স। ভিডিএস ট্যাক্স মানে ওনার আলাদা একটা ট্যাক্স আছে যেটা সেলস এর ক্ষেত্রে 20%, আর ভিডিএস ট্যাক্স পার্সেসের ক্ষেত্রে 15%। তার মানে উনি এগুলো আমাকে ইনফরমেশন গুলো দিবে, উনি যা দিবে আমি সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করব। ওনার মানে দেওয়ার বাইরে কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি না। ঠিক আছে, এখানে একটু ছোট করে দিই। আচ্ছা, ভিডিএস ট্যাক্স, এখান থেকে ভিডিএস ট্যাক্সটা কপি করব। কপি করে এখানে 20% হবে শুধু সেলস এর ক্ষেত্রে, আর ভিডিএস ট্যাক্স পার্সেসের ক্ষেত্রে 15%, এতটুকু দেখে আসবো। ঠিক আছে, তাহলে 20 আর 15, এখানে আসলাম। এসে আবার অ্যাড ট্যাক্সে গেলাম, ট্যাক্স রেট, ভিডিএস ট্যাক্স দিলাম। এখানে সেলস এর ক্ষেত্রে 20%, 20 দিয়ে এটা অ্যাকাউন্ট লায়াবিলিটি, এখানে দিব প্রথমটা শো অন ডিউ অন সেল। এখানে এসে নেট ভ্যালু অফ সেল দিয়ে এবার পার্সেজে টিক মার্ক করবো। পার্সেজে এখানে হবে 15%। কোন 15%? এই যে 15%, বিডিএ ট্যাক্স, বিডিএস 15% দিলাম। দিয়ে এটা হবে কি এক্সপেন্সেস পার্সেজের ক্ষেত্রে। আর উপরেরটা দিব হচ্ছে নেট ভ্যালু অফ পার্সেসেস দিয়ে সেভ। এই তিনটা আমার সেভ হয়ে গেল, মানে জাস্ট পার্সেন্টটা সেভ করতে হচ্ছে। এরপর আরেকটা আছে কি ট্যাক্স অবলিক ভ্যাট, এটাও হবে। মানে উনি যে যে নামগুলো দিবে ওনার নামটা উনি যে কোনো কিছু দিতে পারে, উনি বুঝলে হচ্ছে, আপনি শুধু এন্ট্রি করে দিবেন। ঠিক আছে, ট্যাক্স ভ্যাট এটা হবে এখানে 12%, সেলসের ক্ষেত্রে 12%, আর পার্সেসের ক্ষেত্রে 6%। 12 আর 6, ট্যাক্স রেট, ট্যাক্স অবলিক ভ্যাট, এই নামে যে ট্যাক্সটা হবে সেটা হবে সেলসের ক্ষেত্রে 12%। 12%, এখানে হবে আমার লায়াবিলিটি, আর এখানে হবে ভ্যাট ডিউ অন সেলস, আর এখানে আসবে নেট ভ্যালু অফ সেলস। এবার পার্সেসের ক্ষেত্রে এটা হবে 6%। আমি আবার একটু ক্রস চেক করবো, দেখে নিব 6%। ওকে, 6%। এখানে হবে এক্সপেন্সেস। এরপরে আসি পরেরটা নেট ভ্যালু অফ পার্সেস দিয়ে সেভ। তার মানে আমার তিনটা বা চারটা, তিনটা অ্যাড হয়ে গেছে। এবার আসি এর পরের গুলো। জিরো রেটেড ট্যাক্সও কিন্তু আমার এই সেলস এর মাধ্যমে হবে। মানে জিরো রেটেড ট্যাক্সে কি হবে দেখেন, সেলসেও জিরো, পার্সেজও জিরো। অর্থাৎ আমি কিনতে গেলে ওই 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 যে যে প্রোডাক্টটা স্পেসিফিক কিছু প্রোডাক্ট যেটা পার্সেন্ট থাকবে জিরো, যে না ওটা শুল্ক মুক্ত বা ট্যাক্স মুক্ত, ভ্যাট মুক্ত পণ্য। ঠিক আছে, ওই পণ্যগুলোর উপরে কিন্তু ভ্যাটটা আরোপ করা হয় না। বিশেষ কিছু পণ্য থাকে যে প্রণোদনা দেওয়ার জন্য হোক বা বিশেষ কোনো কারণে ওই প্রোডাক্টের উপরে কোনো ট্যাক্স থাকে না, অর্থাৎ ট্যাক্স ফ্রি প্রোডাক্ট সেটা। এখন এই জিরো রেটেড ভাবনা হচ্ছে কি যে আমি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, সেখানে আমি সেলস করতে যখন যাই সেই প্রোডাক্টগুলো আমি চাইলেও, সরকার যেহেতু আরোপ করে নাই, ওটা সেলস করতে গেলে যেটার দাম 100 টাকা সেটা 100 টাকায় আমরা বিক্রি করছি, ওর সাথে কোনো ট্যাক্স যোগ করতেছি না। এই ধরনের যে প্রোডাক্টগুলো সেক্ষেত্রে জিরো রেটেড ট্যাক্স হবে। এখন এটা কি সেলস এর ক্ষেত্রেও হয়, পার্চেসের ক্ষেত্রেও হয়, যে কিছু কিছু স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে রেটটা থাকে জিরো। তাহলে আমি জিরো রেটেড ট্যাক্স কপি করলাম, এটা দেখেন সেলস এর ক্ষেত্রেও জিরো ফিগারটা, আর এখানেও কিন্তু জিরো রেটেড ট্যাক্স, এখানেও জিরো। কিন্তু আমার রেকর্ড করতে হবে কোথা থেকে, এটা তো সেলস এবং পার্চেসের সাথে সম্পর্কিত। এখন এইখান থেকে ট্যাক্স রেটের এখান থেকে এই যে জিরো রেটেড ট্যাক্স নামে আমি নাম দিচ্ছি। দেখবেন কুইক বুকসে যে জিরো রেটেড ট্যাক্স ওরা একটা অ্যাড করে রাখছে, কিন্তু তাদেরটা আমরা চাচ্ছি না, আমরা আলাদা অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, জিরো রেটেড ট্যাক্স ডিসক্রিপশন দিলাম। এখন দেখেন সেলস এর ক্ষেত্রে আসলাম, এই পার্সেন্টটা দিব শুধু জিরো, এই পার্সেন্টটা দিয়েছি জিরো। এটা কি আমার লায়াবিলিটি দিয়ে দিলাম জিরো, মানে লায়াবিলিটি এখানে খুব বেশি ভ্যালু আসবে না। তার মানে কি জিরো, লায়াবিলিটি বলতে জিরোই থাকবে। ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট তো আমার লায়াবিলিটি। ঠিক আছে, এখন এখানে এসে ভ্যালু, সরি, ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুট দিলাম এটা। এরপর এটা দিয়ে দেবো নেট ভ্যালু অফ সেলস। এরপর পার্সেজে আসলাম, পার্সেজের ক্ষেত্রেও জিরো। আমি আরেকবার চেক করে আসি, পার্সেজের ক্ষেত্রেও জিরো, এই যায় জিরো রেটেড ট্যাক্স, পার্সেজের ক্ষেত্রেও জিরো, এখানে জিরো। কিন্তু এই অ্যাকাউন্ট কি হবে এক্সপেন্স। এরপরে নিচেরটা নেট ভ্যালু অফ এক্সপেন্সেস দিলাম, সেভ। তাহলে এইটা সেভ করলাম, বাকি থাকলো কয়টা, দুইটা, ট্যাক্স এক্সামটেড এন্ড গ্রুপ ট্যাক্স। আগে ট্যাক্স এক্সামটেড পরে করি, এরপরে গ্রুপ ট্যাক্সটা করে আসি। গ্রুপ ট্যাক্স কপি করবো। এখন কোন কোনটা নিয়ে 25%, খেয়াল করেন, গ্রুপ ট্যাক্স ব্র্যাকেটে সেলস, এই পুরোটা নিয়ে আপনি কপি করবেন। কেন কপি করবেন বলতেছি। এখন এই 25% আপনার কোনো দুইটা বা তিনটা, মানে দুই বা ততোধিক ট্যাক্স মিলাই গ্রুপ ট্যাক্সটা হবে। এখন আপনি কোন দুইটা, আমাকে বায়ার ইনস্ট্রাকশন দিয়েছে এই যে ট্যাক্স নামে যে 10% এবং স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স যেটা 15%, এই 10 আর এই 15 মিলে 25 হবে, সেলসের ক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছে। আর গ্রুপ ট্যাক্স পার্সেসের ক্ষেত্রে 18%। এখন এই 18%-এ কি হবে ট্যাক্স, এই 8% যেটা পার্সেসের ক্ষেত্রে, আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স পার্সেসের ক্ষেত্রে যে 10%, এই 8 আর 10 18% হবে এই গ্রুপ ট্যাক্স।
মানে আলাদা আলাদা দুটো এখান থেকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার জানতে হবে তাহলে দুই জায়গায় ট্যাক্স এবং স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এই 10 আর এই 5, মানে সরি 15, 25 হবে। কিন্তু নাম কি হবে? ট্যাক্স একটা, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স একটা। ঠিক আছে, সেলসের ক্ষেত্রে 10 আর 15, আর এখানেও ট্যাক্স 8%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 10%, পার্সেসের ক্ষেত্রে এই 10 আর 18 হবে। তাহলে আমরা শুধু কোড কি, ট্যাক্স এবং স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এই হচ্ছে কোড, ট্যাক্স কোড বা ট্যাক্স নেম, এই দুটো আমরা নিলাম। নিয়ে আমরা এখন কি করব, কপি করব এই যে গ্রুপ ট্যাক্স। গ্রুপ ট্যাক্স এটা কিন্তু আলাদাভাবে করতে হবে, এটা পার্সেসের সাথে সেলসের সাথে দুটোই একসাথে করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আগে সেলস এটা করতে যাচ্ছি, যে সেলস সেন্টার গ্রুপ ট্যাক্স সেলস, এই পর্যন্ত আমি ব্র্যাকেটে গ্রুপ ট্যাক্স, এখানে অবলিক দিয়ে আমার সেলস ব্র্যাকেট পর্যন্ত আমি নিচ্ছি। কেন নিচ্ছি দেখেন, অ্যাড ট্যাক্স, এবার যাচ্ছে গ্রুপ রেটে, গেলাম গ্রুপ রেটে, এখন আমি নামটা দিচ্ছি গ্রুপ ট্যাক্স সেলস। আমি যদি শুরু মানে এখানে যেহেতু সেলস এবং পারচেজ আলাদা করে দেওয়া যাবে না, কুইক বুকসে দেওয়ার সুযোগ নাই, যে গ্রুপ ট্যাক্স মানে কিরকম, মানে এক এক করে দেওয়ার সুযোগ নাই। যেমন আগের বার আমরা কি ছিল, একটা ট্যাক্সের ভিতর দিয়ে সেলস পারচেজ পার্সেন্টেজ দিয়ে গেছিলাম, কিন্তু এই গ্রুপ ট্যাক্সের বেলায় কিন্তু সেলস এবং পারচেজ একসাথে আসতেছে না, আলাদা আলাদা করে আসতেছে। এর জন্য আমরা এই ব্র্যাকেটে গ্রুপ ট্যাক্স, একটা সেলস আর আরেকটা পারচেস করব। এখন যদি আমি শুধু এই সেলসটুকু বা এই পর্যন্ত কেটে দিই, কেটে দিয়ে যদি গ্রুপ ট্যাক্স নামে একটা সেভ করি, তো একটু পরে পার্সেসেরটা আমি সেভ করতে গেলে আমার কিন্তু সেম গ্রুপ ট্যাক্স নামে হবে না, কারণ এক নামে দুইবার হবে না কোনো ট্যাক্স। সেক্ষেত্রে আমি বুঝবো কি করে পরবর্তীতে ট্রানজেকশনে যে কোথায় যে গ্রুপ ট্যাক্স অ্যাপ্লাই করা হয়েছে, সেটা আমি কিভাবে বুঝবো? এর জন্য গ্রুপ ট্যাক্সে আমি এখানে যা ছিল তাই দিয়ে যাচ্ছি, সেলস ব্র্যাকেটে সেলস, যাতে আমি বুঝতে পারি এই গ্রুপ ট্যাক্সটা সেলস এর গ্রুপ ট্যাক্স, আর আরেকটা পার্সেস এর গ্রুপ ট্যাক্স। এখানে সেলস এরটা আমরা রেকর্ড করবো, তার গ্রুপ ট্যাক্স সেলস এটা নাম দিলাম, ডেসক্রিপশন এটা। এরপরে ট্যাক্স রেট, দেখেন এখানে তো আপনার আর কিছু নাই, ট্যাক্স রেটটা আছে আর অ্যাপ্লিকেবল অন সেটা আছে অ্যামাউন্টের উপরে। ঠিক আছে, ট্যাক্স রেট মানে নাম কি, এখানে দেখেন এই ইসি, এই যে যেগুলো আসতেছে এগুলো সব কিন্তু কুইক বুকসের ফিল্ডে এই বিভিন্ন লোকেশন থেকে ট্যাক্স অ্যাড করা আছে, বিশ্বের বিভিন্ন লোকেশন থেকে বিভিন্ন রকম ট্যাক্স এখানে অ্যাড করা আছে ডিফল্টে। ঠিক আছে, এগুলো আমরা চাইলে পরে অফ করে দিতে পারবো, কিন্তু এটা দিয়ে রাখছে বিশ্বব্যাপী যত ট্যাক্স কোড আছে সেগুলো কিন্তু এখানে। ঠিক আছে, এখন আমরা যেগুলো অ্যাড করছি, আমরা কি করছি এখানে, শুধু ট্যাক্স, এই যে ট্যাক্স সেলস, দেখেন ব্র্যাকেটে আসছে সেলস, এখানে কিন্তু পার্সেসও আছে, ট্যাক্স পার্সেস এগুলো আছে। কিন্তু আমরা যে ইতপূর্বের গুলো দিয়েছি সেগুলো কিন্তু এভাবেই শো করবে, এখান থেকে আমাদের চুজ করে করে নিয়ে আন্দাজের করে দিলে হবে না, এখান থেকে বুঝে তারপরে দিতে হবে। তা আমার, আমি কি দেখে আসছি আমার গ্রুপ ট্যাক্সে কি দিব, আমি এক দেখে আসছি ট্যাক্স, কোথায় সেলস ট্যাক্সটা, ট্যাক্স তো পার্সেন্টেজ বা পার্সেসের ক্ষেত্রেও তো ট্যাক্স আছে, কিন্তু আমার লাগবে সেলস এর ক্ষেত্রে যে ট্যাক্সটা সেইটা হবে আমার একটা, আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স যে 15%, এই দুটো মিলে আমার 25% হবে। তাহলে আমার এখান থেকে সিলেক্ট করতে হবে, ট্যাক্স রেটে যাব, যে এখান থেকে স্ক্রল করব নিচে যতক্ষণ না পর্যন্ত ট্যাক্স সেলস এটা না পাচ্ছি, ট্যাক্স সেলস এটা চুজ করলাম। এবার এখান থেকে আমার কি চুজ করতে হবে, এটা কিসের উপরে, নেট অ্যামাউন্টের উপরে নাকি ট্যাক্স অ্যামাউন্টের উপরে নাকি নেট প্লাস ট্যাক্স অ্যামাউন্টের উপরে? আমার নেট অ্যামাউন্টের উপরে, নেট অ্যামাউন্টের উপরে অ্যাপ্লিকেবল হবে সেটা দেওয়া হবে। আর এরপরে ট্যাক্স রেট যেটা সেটা দিব স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, সেটা সেলস এরটা দিব স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। দেখেন প্রথমে তো আসছে এই যে ট্যাক্স পারচেজ, এটা না, এই যে সেলস, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স ব্র্যাকেটে সেলস, আপনি খুঁজে পাবেন যে কোনটা পার্সেজ এবং কোনটা সেলস। এই যে যেমন পার্সেজ লেখা আছে ব্র্যাকেটে, একটু আগে ট্যাক্স যেটা সেলস ছিল সেটা আমি প্রথমটা দিয়েছি, ওটা কিন্তু আর আমার আসতেছে না। এখন দ্বিতীয়বার ট্যাক্স পার্সেজ ব্র্যাকেটে আসছে, আমি কি এটা দিব না, আমি স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স দিব, তবে সেটা সেলস এরটা। আবার দেখেন স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স পার্সেজ এরটা আছে, আমি কিন্তু এখানে সেলস এরটা দিব, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স সেলস ব্র্যাকেটে দিলাম এটা, দিয়ে এখানেও কিন্তু নেট অ্যামাউন্ট দিয়ে দিব, দিয়ে আমার কিন্তু গ্রুপ ট্যাক্স সেলস এটা কমপ্লিট করা। এখানে কিন্তু 25% দেওয়া লাগে নাই, কারণ কি এই দুটো 10 আর 15, এই দুটো মিলাই 25 হয়ে যাবে অটো। এরপরে সেভ করবো, তাহলে আমার গ্রুপ ট্যাক্স সেলস হয়ে গেছে। এখন দেখাবো যে কেন আমি গ্রুপ ট্যাক্স ব্র্যাকেটে সেল দিলাম। তাহলে গ্রুপ ট্যাক্স সেলস তো হয়ে গেছে, এখন আমি আবার গ্রুপ ট্যাক্স পার্সেসটা কপি করে নেই। এটা কি হবে একটু দেখা যায়, ট্যাক্স 8% এটা হবে, আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 10%, দুটোই পার্সেসের ক্ষেত্রে। সেই পার্সেস যে ট্যাক্স ব্র্যাকেটে পার্সেস যেটা আছে সেটা সিলেক্ট করব, আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স ব্র্যাকেটে যেটা পার্সেস আছে সেটা সিলেক্ট করবো, দুটো মিলে 18% হবে। এখন গ্রুপ ট্যাক্স পার্সেস এই ব্র্যাকেট সহ আমরা কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে যাওয়ার পরে এখানে অ্যাড ট্যাক্সে গেলাম, যে গ্রুপ রেটে গেলাম, যে গ্রুপ রেটে গ্রুপ ট্যাক্স দিয়ে পার্সেস ব্র্যাকেট দিয়ে আমরা এটা দিলাম। এখন দেখেন
আমি যদি শুধু গ্রুপ ট্যাক্স নিতাম, আগেও একটা গ্রুপ ট্যাক্স সেট করছি সেলসের, আবার যদি গ্রুপ ট্যাক্স সেট করতাম, একই নামে দুইটা ট্যাক্স কখনো হতো না। যার কারণে ব্র্যাকেটে একটা সেলস একটা পার্সেলস, যাতে করে ভবিষ্যতে আপনার যখন ট্যাক্স নিয়ে কাজ করবেন, যে যে প্রোডাক্টের উপরে গ্রুপ ট্যাক্স অ্যাপ্লাই করা হবে, সেক্ষেত্রে আপনার চুজ করতে যে কোনটা সেলস এর গ্রুপ ট্যাক্স কোনটা পার্সেস এর গ্রুপ ট্যাক্স, সেটা যেন আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে গ্রুপ ট্যাক্স পার্সেস দিলাম, এখন আমার ট্যাক্স রেট কোনটা? এখানে ট্যাক্স রেট তো দুইটা দেব। এখন যদি আপনি বোঝেন যে না আরো একটা, যে দুইটা না আমার তিনটা, আমার তিনটা মিলে একটা গ্রুপ ট্যাক্স, তাহলে অ্যাড ট্যাক্সে ক্লিক করে আপনি দিতে পারবেন। সরি, অ্যাড ট্যাক্স রেটে ক্লিক করে আপনি দিতে পারবেন। এখন এখানে এসে আমার যেহেতু ট্যাক্স সেলস, এটা কিন্তু আমি নিয়েছি সেলস এর ক্ষেত্রে, গ্রুপ ট্যাক্স এর ক্ষেত্রে। এখন আমি নেব ট্যাক্স পার্সেসেস, এটা নিব। এরপরে পরেরটা কি নিব, আগে এখানে দিয়ে দিয়ে আসি নেট অ্যামাউন্ট। এখানে নিব স্ট্যান্ডার্ডেড ট্যাক্স, সেটা কোনটা নিব? পার্সেসেরটা। এই যে স্ট্যান্ডার্ডেড ট্যাক্স সেলস এরও কিন্তু আছে, কিন্তু আমি পার্সেসেরটা নিব, কেননা এটা পার্সেসের সেল। ঠিক আছে, সেলসেরটা আমার হয়ে গেছে, এবার নেট অ্যামাউন্ট। এখন যদি বলেন যে না আপনার দুটো ট্যাক্স মিলায় যে শুধু গ্রুপ ট্যাক্স হবে, তা তো না, চারটা মিলাও তো হইতে পারে একটা গ্রুপ ট্যাক্স। চার ধরনের আলাদা আলাদা ট্যাক্সের পার্সেন্ট নিয়ে, বা চারটা আলাদা ট্যাক্স নিয়েও কিন্তু একটা গ্রুপ ট্যাক্স হতে পারে, পাঁচটা নিয়েও হতে পারে, মানে দুই বা ততোধিক হতে পারে। আপনার যদি তখন লাগে এখানে অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন, এখানে আবার এখানে দিয়ে দিবেন যে কোনটা নিয়ে, এই যে দুটো নিয়েছেন আর কোনটা কোনটা নিতে চাচ্ছেন, তাহলে আপনার অ্যাপ্লাই করা হয়ে যাবে। ঠিক আছে, আপনার যদি মনে হয় চারটা, তাহলে আরো একটা নিবেন অ্যাড ট্যাক্স রেট, এখানে ক্লিক করলে এরকম একটা কলাম চলে আসবে। ঠিক আছে, এখন এটা যেহেতু আমি কিছু নিচ্ছি না, দেখি লাল রয়ে গেছে, আমি তো এই দুটো দিয়ে সেভ করতে চাচ্ছি, দিয়ে আমি সেভ করবো। সেভ করতে গেলে কি বলে, ওই দেখেন লাল আসছে, দেখছেন? আমার আবার কেটে দিয়ে সেভ করতে হবে। ওই লালটা তখনই নেবেন যখন আপনার মানে ওইটা, তখন মানে অ্যাড করবেন যখন আপনার দুইটা জায়গা তিনটা লাগবে। তো আমি পার্সেসে গেলাম, গ্রুপ ট্যাক্স পার্সেস, এখানে চুজ করব ট্যাক্স পার্সেস, ট্যাক্স পার্সেস, ট্যাক্স পার্সেস এইটা, এবং এখানে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স পার্সেস, পার্সেস। আর এখানে এসে নেট অ্যামাউন্ট, এখানেও নেট অ্যামাউন্ট। এখানে অ্যাড ট্যাক্স রেট তখনই নিব যখন আমার বুঝবো যে না দুটো নিয়েছি আরো একটা আমার আছে গ্রুপ ট্যাক্স অ্যাড করার ক্ষেত্রে, যে আমি তিনটা অ্যাড করবো বা চারটা add, তখন আপনি নিবেন, তখন বক্স আসবে। আর শুধু শুধু বক্স আনলে কিন্তু এরকম রেড মার্ক আসবে, সেভ হবে না। ঠিক আছে, যে ফাঁকা রাখলে, ফাঁকা থাকা যাবে না। আমার যেহেতু দুটো লাগবে, আমার আর লাগতেছে না, আমার দুটো নিয়েই গ্রুপ রেট দেওয়া আছে, আমি এখানে সেভ করলাম, সেভ হলো। এখন কিন্তু আমাদের সব হয়ে গেল, বাকি আছে কি? ট্যাক্স এক্সাম্পটেড যেটা, এই যে ট্যাক্স এক্সাম্পটেড, এটা কিন্তু জিরো রেটেড। ঠিক আছে, জিরো রেটেড ট্যাক্স না, ট্যাক্স এক্সাম্পটেড, এর পার্সেন্টটা জিরো। এখন জিরো রেটেড ট্যাক্স কি আবার বলি, যে যে প্রোডাক্টের উপরে ট্যাক্স ধার্য করা থাকে না, যে না ওগুলো ট্যাক্স ফ্রি, সেগুলো হচ্ছে জিরো রেটেড। আর ট্যাক্স এক্সাম্পটেড কোনগুলো, যে না ওইটা ট্যাক্সটা মওকুফ করা হয়েছে। এখন ট্যাক্স মওকুফ করা আর ট্যাক্স না নেওয়া, কিছু প্রোডাক্টে ট্যাক্স নেওয়াই হয় না, যে ওটা ট্যাক্স ফ্রি। আর ট্যাক্স এক্সাম্পটেড অর্থাৎ ট্যাক্সটা মওকুফ করা হয়েছে, সেইটা বিষয় কিন্তু আর এক জিনিস হইতে পারে, ওটাও জিরো এটাও জিরো, ফিগারটা জিরো হইতে পারে, কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড সংজ্ঞাটাই আলাদা। ঠিক আছে, এই জন্য ট্যাক্স এক্সাম্পটেডটা কি হবে, কাস্টম ট্যাক্সের মাধ্যমে আমরা অ্যাড করবো। দেখেন ট্যাক্স এক্সাম্পটেড সেলস এর ক্ষেত্রেও জিরো, আর এখানেও ট্যাক্স এক্সাম্পটেড পার্চেজ এর ক্ষেত্রেও জিরো। তাহলে আমরা ট্যাক্স এক্সাম্পটেড এটা কপি করব, কপি করে আমরা চলে যাবো অ্যাড ট্যাক্সে। এই যে গ্রুপ ট্যাক্স করছি, গ্রুপ রেট, ট্যাক্স রেট দুটোই সেট আপ করছি, অর্থাৎ সেলস পার্চেসের ক্ষেত্রে এইগুলো সব এখান থেকে সেট আপ হবে। আর এইগুলোর দুই বা ততোধিক ট্যাক্স মিলায় যদি গ্রুপ রেট করতে হয়, তাহলে গ্রুপ রেটটা এখান থেকে হবে। আর কাস্টম ট্যাক্স এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন ট্যাক্স নেম দেন, ট্যাক্স এক্সাম্পটেড দিলাম নাম, এখানেও ডেসক্রিপশনেও ট্যাক্স এক্সাম্পটেড দিলাম, দিয়ে এখানে কিন্তু আলাদাভাবে ট্যাক্স এজেন্সির নাম দিতে হবে। ঠিক আছে, ট্যাক্স এক্সাম্পটেড এজেন্সি। আপনার যদি মনে হয় যে না আলাদা কোনো এজেন্সি, মানে এটা ট্যাক্স এক্সাম্পটেড, মানে যে যে প্রোডাক্টের উপরে ট্যাক্স এক্সাম্পটেড এর জন্য আলাদা এজেন্সি আছে এই দেশে। তারা ট্যাক্স এক্সাম্পটেড যে যে প্রোডাক্টের উপরে, তারা সেই বিষয়গুলো তদারকি করে যে কোন কোন প্রোডাক্ট গুলো মানে ট্যাক্স এক্সাম্পশন করা হয়েছে। ঠিক আছে, তার উপরে তারা কাজ করে। সেইটার মাধ্যমে সেই দেখেন সেই ট্যাক্স এজেন্সি নেম কি, ওইখানে কিন্তু ছিল কি HMRC, আর ট্যাক্স এক্সাম্পটেড এজেন্সি কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানেও কিন্তু 9 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, খেয়াল করেন। শুধু কাস্টম ট্যাক্সের ক্ষেত্রে এটা করতে হবে, এই 9 ডিজিটের নাম্বারটা আমার আবার দিতে হবে এখানে। অন্য কোনো ট্যাক্স কিন্তু করতে গেলে প্রথমবার আমি জাস্ট ট্যাক্স সেট আপ করে নিছি, তারপরে কিন্তু আমার এই এগুলো করতে বলে নাই। এটাকে সিএ ফার্মের নেম হবে,
সিএ ফার্মের নেম যদি আপনার দিতে চান যে না আমি এই এক্সামটেড এর এই ব্যাপারগুলো আমি তদারকি করছে আমার সিএ ফার্ম, আপনি সিএ ফার্মের নাম দিতে পারেন। আর ট্যাক্স এক্সামটেড এজেন্সি এটা এখানে ডিফল্টে দেওয়া আছে। যে প্রতিষ্ঠান, যে কোনো লোকেশনে যে প্রতিষ্ঠান ট্যাক্স এক্সামটেড যে বিষয়গুলো সেইগুলো নিয়ে কাজ করবে, ধরেন আপনার যে কোনো একটা সিএ ফার্মের মাধ্যমে যে কোন কোন প্রোডাক্টের উপর ট্যাক্স এক্সামটেড আছে, সেটা যদি কোনো সিএ ফার্ম আপনাকে অডিট করে, সেক্ষেত্রে আপনি সেই সিএ ফার্মকে এখানে দিতে পারেন। মানে যে কোনো নাম দেওয়ার এখানে সুযোগ আছে। ধরেন এটা কেটে দিলে এখানে কোন সিএ ফার্ম আপনার এই ট্যাক্স এক্সামটেড গুলো নিয়ে আপনার কাজ করছে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। এটা মানে প্রতিষ্ঠানের উপরে নির্ভর করবে। বিশেষ করে সিএ ফার্মের নামগুলোই এখানে দেয় অনেকেই। ঠিক আছে, অনেক প্রতিষ্ঠানই যাদের দিয়ে অডিট করানো হয় বা এক্সামটেড আছে কোন প্রোডাক্ট গুলোতে, সেগুলো নিয়ে যারা কাজ করে সেখানে সিএ ফার্ম দেয়। আবার দেখা যাচ্ছে কেউ যদি যে সরাসরি এইচএমআরসি তত্ত্বাবধানে এটা করতে চায়, সেক্ষেত্রে যদি সেই সুযোগটা তাদের থাকে সেক্ষেত্রে এইচএমআরসি কেও এখানে দিতে পারে। ঠিক আছে, এবার আমরা গেলাম কি, হোয়াটস ইউর 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা আরেকবার দিতে হলো। দেখেন অন্য ট্যাক্সের বেলায় কিন্তু আমার আলাদাভাবে চাইনি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু কাস্টম ট্যাক্সের বেলায় কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। যে তোমার কোন কোন প্রোডাক্টের উপরে ট্যাক্স এক্সামটেড আছে সেগুলো যে তুমি দিচ্ছ, যে আদৌ তোমার কি প্রতিষ্ঠানে যে প্রোডাক্টগুলো আছে সেটা কি কোনো ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় ট্যাক্স এক্সামটেড করা আছে কিনা, কোনো প্রোডাক্টে ট্যাক্স এক্সামটেড আছে কিনা, এটা আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার দিলে তারা প্রতিষ্ঠানের নেচার বা প্রোডাক্ট অনুযায়ী কিন্তু তারা কিন্তু এটা বের করতে পারবে সহজে। রেজিস্ট্রেশন নাম্বার দিলে ওই এক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু সব নথি এর সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, দিলাম। এরপরে স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড, এখানেও এসে আবার সব ইনফরমেশন দিতে হচ্ছে। কারেন্ট ট্যাক্স পিরিয়ড জানুয়ারি, মান্থটা ঠিক আছে, মান্থ দিতে হবে, কারেন্ট ট্যাক্স পিরিয়ড দিলাম। এবার বলছে যে ফ্রিকোয়েন্সিটা কি, যে হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু এইচএমআরসি, আমি কোয়ার্টারলি। দেখেন ঠিক ট্যাক্স সেট আপের ক্ষেত্রে সব ট্যাক্স গুলো সেট আপ করার পূর্বে আমরা যেমন ট্যাক্স সেট আপটা করে নিয়েছি, সেখানে যা যা আসতেছিল শুধুমাত্র একটা কাস্টম ট্যাক্স বা এক্সামটেড ট্যাক্সটা আমরা সেট আপ করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আবার সেট আপ করতে হচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন, এটা অবশ্যই বিশেষ কিছু, বিশেষ কোনো ট্যাক্স, তা না হলে তো এরকম করার কথা না। এখানেও কোয়ার্টারলি দিলাম, যে আমার এখানে ইন্টারভেলটা কোয়ার্টারলি। এবার রিপোর্টিং মেথড, রিপোর্টিং মেথডটা স্ট্যান্ডার্ড। আমি আগে বলছি যে এই রিপোর্টিং মেথডটা কি স্ট্যান্ডার্ড, বলতে যে আমার কালেকশন হোক না হোক, আমার যে বিজনেস যেমন ভাবে চলতেছে সেই রানিং অবস্থায় আমার যাদের কাছে মানে আমার কোনো দেনা পাওনা থাকুক, কিন্তু আমার এই মুহূর্তে যা কালেকশনে আছে বা আমার যে কালেকশন হবে 3 মাসের ভিতরে সেটা আমি সাবমিট করবো। আর ক্যাশ টার্মটা হচ্ছে এই যে আমি আগে হাতে পাবো, আগে ক্যাশে কনভার্ট হবে, হাতে পেয়ে তারপরে আমি পে করবো। ঠিক আছে, সেটা আলাদা। তো আমরা স্ট্যান্ডার্ড, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অনুযায়ী চলে, সেই অনুযায়ী আমরা স্ট্যান্ডার্ডকে চুজ করলাম। যদি কারোর বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে ক্যাশ এখানে উল্লেখ করতে হবে রিপোর্টিং মেথড, তাহলে আপনারা সেই ক্যাশটা উল্লেখ করতে পারেন। তো আমরা স্ট্যান্ডার্ড দিলাম। তারপরে এখানে বলছে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস। এই ট্যাক্সটা কি শুধুমাত্র এই যে ট্যাক্স এক্সামটেড, এটা কি শুধুমাত্র কালেক্টেড অন সেলস হবে? দেখেন ওই যে একটু আগে যেটা বলছিলাম, গ্রুপ রেট দেখছেন, সেটা করতে গেলে পার্সেস এবং সেলস এরটা আলাদা আলাদা করতে হয়েছে, কিন্তু এর আগের গুলো কিন্তু সেলস এবং পার্সেস এক জায়গা ছিল, আর এখানেও কিন্তু সেলস এবং পার্সেস একসাথে আছে, শুধু গ্রুপ রেটটা আলাদা আলাদা করতে হয়েছে। আর এখানেও আগের যেমন রেট গুলো পার্সেস এবং সেলস এখানে টিকমার্ক দিতে হতো, এখনো টিকমার্ক দিতে হবে এবং পার্সেন্টটা আলাদা দিতে হবে। বলছে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস, হ্যাঁ এই ট্যাক্স কি সেলস এর উপর থেকে কালেকশন করা হয়, আমি টিকমার্ক দিলাম যে হ্যাঁ। এরপরে সেলস রেট কত, আমি 0। এরপরে দিস ট্যাক্স ইজ কালেক্টেড ইন পার্সেস, আমি টিকমার্ক দিলাম যে হ্যাঁ এটা আহ, ইসের এই ট্যাক্সটা পার্সেসের ক্ষেত্রেও কালেক্টেড করা হয়, তাহলে আমি এখানে 0 দিলাম। এখন বলছে যে পার্সেস ট্যাক্স ইজ রিক্লেমেবল। ঠিক আছে, রিক্লেমেবল এখানে যদি টিকমার্ক দিয়ে দেন, যদি কখনো কোনো ট্যাক্স পার্সেসের ক্ষেত্রে আপনার কখনো পরবর্তীতে রিক্লেম করার সুযোগ থাকে কোনো সাপ্লায়ার বা ভেন্ডরের থেকে, সেই এইখানে যদি টিকমার্ক দেন তাহলে কিন্তু সেগুলো পরবর্তীতে রিক্লেম করতে পারবেন, তাছাড়া কিন্তু রিক্লেমেবল হবে না। এই জন্য এখানে টিকমার্কটা দিয়ে রাখলে যদি কোনো পার্সেস ট্যাক্স রিক্লেমেবল হয়, সেটা কিন্তু আপনি মানে এই টিকমার্কটা দেওয়ার কারণে আপনি পাবেন, কিন্তু টিকমার্কটা না দিলে সেটা কিন্তু আপনার এখানে রেকর্ড থাকবে না। ঠিক আছে, এখানে আমরা টিকমার্ক দিয়ে রাখবো যে পার্সেস ট্যাক্স ইজ রিক্লেমেবল, এখানে টিকমার্ক দিলাম, দিয়ে সেভ। সেভ করার পরে আমার সব ট্যাক্স গুলো কিন্তু সেট আপ হয়ে গেল। এখন দেখেন এইখানের ইন্টারফেসটা দেখেন, এখানে ইন্টারফেসটা কি বলছে দেখেন। যেহেতু আমরা দিয়েছি জানুয়ারির 1 তারিখ হচ্ছে আমার ক্যালকুলেটিং শুরু হবে, ট্যাক্সটা সাবমিট করার ক্যালকুলেটিংটা শুরু হবে, যে আমি জানুয়ারির 1 তারিখ থেকে আমার বিজনেস শুরু, যে কোনো প্রত্যেকটা বছরে জানুয়ারি 1 তারিখ থেকে আমার বিজনেস শুরু হবে।
এবং আমি 3 মাসে ট্যাক্সটা দিতে চাচ্ছি। এখন এই ট্যাক্সের ইন্টারভেলটা থাকবে, দেখেন এখানে আছে 1/1/2025 থেকে 3/31/2025, মানে ওই জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত এই 3 মাসের ইন্টারভেল আছে। এখন যদি আমাদের কোনো ট্রানজেকশন হতো, ট্রানজেকশন হলে এই 3 মাসে আমাদের অ্যাকচুয়াল কতটুকু ভ্যাট দিতে হবে 3 মাসে এই ইন্টারভেলে, তাহলে কি এটা কিন্তু আমাদের এখানে আসবে। কিভাবে আসবে খেয়াল করেন। কালেকশন অন সেলস, আমি ধরেন সেল করছি 1 লক্ষ টাকা এই 3 মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাসে 1 লক্ষ টাকা সেল করছি সাপোজ। এখানে কোনো ট্যাক্স আমার আছে যে যেগুলো সেল করছি সেই প্রোডাক্টগুলোর সাথে কোনোটায় 10% ট্যাক্স আছে, কোনোটায় 15% আছে, কোনোটায় গ্রুপ ট্যাক্স 25 আছে, বা আদার্স অনেক কিছুই আছে। অ্যাভারেজে আমার এই 1 লাখ টাকার উপরে ধরে নেন এখানে সেলস কালেকশন হয়েছে 20,000 সাপোজ। 1 লাখ টাকা আমি বিক্রি করছি, এখানে কালেকশন হয়েছে 20,000। কোথা থেকে? আমি সেলস করছি যে প্রোডাক্টগুলো সেখান থেকে সেলস ট্যাক্স কালেকশন করছি আমি 20,000, ধরে নিলাম এখানে 20,000। এবার আমি যে সাপ্লায়ার বা আমার ভেন্ডর যারা, তাদের কাছ থেকে আমি যে পার্চেস করছি, আমি কিনছি, সেখান থেকে ধরেন কিনছি কত টাকার পণ্য, আমি ধরেন 60,000 টাকার পণ্য কিনছি, সেখানে ট্যাক্স দিছি কত, ধরেন 10,000 টাকা। এখানে 10,000 টাকা ট্যাক্স দিছি, কি জন্য দিয়েছি? আমি প্রোডাক্ট পারচেস করছি, তার জন্য আমি 10,000 টাকা দিয়েছি। আর এদিকে আমি 1 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করছি, তার জন্য আমি 20,000 টাকার ট্যাক্স দিচ্ছি। তার মানে আমি বিক্রি করতে গিয়ে যে আমি ট্যাক্স পেয়েছি, সরি, বিক্রি করছি কাস্টমারদের কাছে, সেখানে 1 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করে আমি ট্যাক্স কালেকশন করেছি 20,000 টাকার। আর আমি প্রোডাক্ট আমার ব্যবসার প্রয়োজনে আমার সাপ্লায়ার বা ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট কিনতে যে 10,000 টাকার আমি মানে ট্যাক্স দিয়েছি। একটা পেয়েছি কাস্টমারের কাছে সেল করার কারণে, একটা ভেন্ডরের কাছ থেকে কেনার কারণে দিয়েছি। তাহলে এই 20,000 টাকা আমি পেয়েছি বিক্রি করে, আর এটা আমি 10,000 টাকা ধরেন এখানে। তাহলে এই 20,000-এর থেকে এই 10,000টা মাইনাস হয়ে যায়, অর্থাৎ কালেকশন অন সেলস থেকে পেইড অন পার্সেস এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই 20,000-এর থেকে 10,000 মাইনাস হয়ে এখানে থাকবে 10,000, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট যেটা 10,000। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন সেই সেলসের উপরে আপনি যে কয় টাকা মানে ট্যাক্স কালেকশন করবেন সেই টাকাটা ধরেন 20,000 টাকা। এবং ওই 3 মাসে আপনি পার্সেস করতেছেন, আপনি নিজে আপনার প্রতিষ্ঠানের জন্য পার্সেস করতেছেন প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি দিচ্ছেন আপনার সাপ্লায়ার বা ভেন্ডরকে 10,000 টাকার ট্যাক্স প্রোডাক্টের সাথেই। ধরেন 60,000 টাকার প্রোডাক্ট কিনছেন, সেখানে 10,000 টাকা দিলাম। এখন এই যে 20,000 টাকা আপনি সেলসের থেকে মানে কালেক্ট করছেন ট্যাক্স, আর 10,000 টাকা আপনি পার্সেস করে আবার এখান থেকে 10,000 টাকা ট্যাক্স দিছেন, দিয়ে এই 20,000-এর থেকে এই 10,000 মাইনাস করে বাকি যে 10,000 এটা হবে অ্যাডজাস্টমেন্ট, এবং এইটাই আপনার 3 মাস শেষে দিতে হবে। এমন না যে যা কালেকশন করবেন সবই দিয়ে দিবেন। কালেকশন, পার্সেস, ঠিক আছে, অর্থাৎ সেলস পার্সেস এই দুই ট্যাক্সটার তফাৎটা হবে এই অ্যাডজাস্টমেন্টে থাকবে, এবং এই ট্যাক্সটা আপনার কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এর জন্য এই ড্যাশবোর্ডটা থাকবে কুইক বুকসে, এই ড্যাশবোর্ডটা এরকম থাকবে যাতে করে অটোমেটিক্যালি আপনি এটা ওভারভিউ দেখতে পারেন যে আমি লাস্ট 3 মাসে আমি আমার কতটুকু কালেকশন ছিল, সেলস ট্যাক্স কতটুকু কালেকশন করছি, এবং পার্সেস করার মাধ্যমে কত ট্যাক্স আমি পে করছি। এই দুই জায়গার ট্যাক্সের ব্যবধানটা, ডিফারেন্সটা হবে আমার মানে পরবর্তী যে 3 মাসে কোয়ার্টারলি যে ট্যাক্সটা আমার সাবমিট করতে হবে, এই অ্যাডজাস্টমেন্টের যে ফিগারটা থাকবে এই টাকাটা হচ্ছে আমার পে করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূল বিষয়। এখন এখানে এই ফিগারটায় থাকবে হচ্ছে পুরো আমার যে ট্যাক্সটা, ট্যাক্স অ্যাড করার সময় রং বা ভুল হলে কি এডিট করা যাবে? হ্যাঁ, এবার দেখাচ্ছি সেই এডিটের অপশনটা। এডিট করা যাবে, যে কোনো সময় এডিট করা যাবে, এবং এডিটেবল, এবং মানে অফ করে অন করা যাবে, আবার নতুন করে অ্যাড করা যাবে, সবকিছু করা যাবে। তাহলে এই মনে করেন আমি কি করলাম, এখানে কিন্তু একটা ওভারভিউ দেওয়া আছে, তার মানে আমার সহজ হবে যে আমার ভ্যাট রিটার্ন কত আসতেছে, এই 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 প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন কত আসছে সেটা কিন্তু আমি করতে পারবো। তার জন্য আমার কিন্তু ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট হওয়া লাগতেছে না। এইখানে আমি যে সেট আপ করে দিয়ে রাখছি, উনি যদি এই এই হিসাবগুলো আমাকে মানে সঠিকভাবে দেয়, যে এই যে সেলস ট্যাক্স এবং পার্সেস ট্যাক্সের এই পার্সেন্ট গুলা বা ট্যাক্স কোড গুলা যদি সঠিক দেয়, তাহলে এখানে উনার এই যে যে সেলস এবং পার্সেসের উপরে ভিত্তি করে যে ট্যাক্সটা দিতে হচ্ছে সেটা কিন্তু এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো। আমি ক্যালকুলেট করতে পারবো এবং ক্যালকুলেট হবে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি এখানে সফটওয়্যারে অটোমেশন করার কারণে এখানে ক্যালকুলেট হয়ে আসবে, যদি সব তথ্য ঠিকঠাক থাকে, ট্রানজেকশন যদি ঠিক মতো এন্ট্রি করা থাকে। ঠিক আছে, এখন আসি
এটা তো ওভারভিউ দেখলেন, এখানে একটা ওভারভিউতে আপনাকে সংক্ষেপে কিন্তু বলে দিবে যে কত ট্যাক্স আপনার দিতে হচ্ছে আপকামিং কোয়ার্টারে, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে এখানে ওভারভিউতে পাচ্ছেন। এখন আসি, এখানে তো সব ট্যাক্স দেখলাম। এই যে যে এক্সাম্পটেড বলতে এখানে অল্প কিছু এখানে দেওয়া দেওয়া ছিল সংক্ষেপে এর তালিকা, যে সেলস ট্যাক্স, কালেকশন ফ্রম কাস্টমার, তারপরে পার্সেস ট্যাক্স, মানে এটা দিতে হয়, ঠিক আছে? এই বিষয়গুলো সংখ্যা মানে সংখ্যা আকারে ছোট করে আর কি দেওয়া ছিল, ঠিক আছে? ছোট্ট করে, এটা খুব বেশি ইনফরমেটিভ না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই যে এইখানে আমার যে যেহেতু আমি সংক্ষেপে দেখতে পারতেছি, তো এটার জন্য কিন্তু আমার আলাদাভাবে কোনো রকম ভ্যাট ট্যাক্স নিয়ে পড়াশোনার ব্যাপার লাগতেছে না। এতটুকু বেসিক নলেজটুকু যদি আমার থাকে আমি সেটুকু আমি করতে পারবো। কিন্তু আপনি কোনটা করতে পারবেন না, আপনি হয়তো প্রথমে বুঝতে পারছিলেন যে ভ্যাট ট্যাক্সের কাজই মনে হয় আমরা করতে পারবো না, ব্যাপারটা এরকম না। বুক কিপিং এর ক্ষেত্রে যেটাকে আমরা জিএসটি নামে চিনি, বা ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট, এই যে বিষয়গুলো সেলস পার্সনের সাথে সম্পর্কিত যেগুলো, সেগুলো আমরা কাজ করতে পারবো অনায়াসে, এগুলো আমরাও জানি। কিন্তু যে কোনো প্রতিষ্ঠানকে ওই দেশের নির্ধারিত যে ট্যাক্স ল থাকে সেই ট্যাক্স ল অবলম্বন করে, সেইটা মেনে, সেই প্রসিডিউর মেনে তাকে কিন্তু সেই ট্যাক্স দিতে হয়। সেটা আলাদা, এক একটা লোকেশনে এক এক রকম ট্যাক্স ল থাকে। সেই ল জানতে হবে। এখন ল আপনি একটা প্রজেক্ট করার ক্ষেত্রে আপনার এক একটা লোকেশন থেকে এক একটা প্রজেক্ট পাইলে সেই ল জানতে হবে, আর আপনি ল জানলেও যে আপনার কাজ দিবে ব্যাপারটা তো এরকম না। সার্টিফাইড হতে হবে যে না, আমি বাংলাদেশ থেকে কাজ করি, আমি বাংলাদেশের ভ্যাট ট্যাক্স নিয়েও আমি পড়াশোনা করছি, আমার এই ডিগ্রি ভ্যাট ট্যাক্সের উপরে, এবং আমি একজন ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট বা এরকম কিছু, বা বাংলাদেশি কোনো ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট হলেই যে আপনাকে কাজ দিয়ে দিবে ব্যাপারটা এরকমও না। যে আমি ইউএস এর অমুক স্টেটের ল জানি, ভ্যাট ট্যাক্স ল জানি, বা আমি ইউকের ল জানি, টোটাল ইউকে কান্ট্রির ল জানি, ঠিক আছে, এটা আমি জানি বা আমি কনসালটেন্সি করি বা আমি কাজ করি, সেটা কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে, পূর্ণাঙ্গ যে ট্যাক্সের ক্ষেত্রে। আর আমাদের যে বুক কিপিং এর ক্ষেত্রে যে ভ্যালু এডেড ট্যাক্স বা জিএসটি বা সেলস পার্সেসের সাথে সম্পর্কিত যে ব্যাপারগুলো প্রোডাক্ট ওয়াইজ, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা করতেছি এবং করতে পারতেছি। এই জন্য একটু তফাৎ, মানে বিস্তর ট্যাক্স জানতে হলে আপনার নিজেরও কিন্তু এখানে অ্যাডিশনাল ডিগ্রি থাকা লাগবে, আমার এতটুকু মেনশন করার ছিল। যাই হোক, এটা আমরা জানলাম। এখন আমরা যদি এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? এখন এখানে নিচে দেখেন, এখানে এখনো পর্যন্ত কোনো ট্রানজেকশন হয়নি। এই যে 1 তারিখ, এই যে ওপেন রিটার্ন, এখানে এসে কিন্তু আপনি প্রিপেয়ার রিটার্ন প্রস্তুত করতে পারবেন, রিটার্নটা এখানে থাকবে, ঠিক আছে? এখান থেকে ভ্যাট রিটার্নটা এখানে ক্লিক করে আপনি প্রস্তুত করতে পারবেন কখন, যখন কোনো ট্রানজেকশন থাকবে সেই সময়, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড, স্টার্ট ডেট, এন্ডিং ডেট, হ্যাঁ, সাবমিশন ডেট, সবকিছু দিয়ে এখান থেকে কিন্তু আপনার সব দেখেন হেডগুলোও বানানো আছে, বা এখানে ফরম্যাট করাও কিন্তু অটো আছে। আপনার জাস্ট কি করতে হবে, ট্রানজেকশন গুলো ডাটাবেজে আপডেটেড আছে কিনা, সেই আপডেট আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। এরপর দ্বিতীয়বার হচ্ছে কি, আপনার এসে রিপোর্ট যদি সব ডাটাবেজে অ্যাড করা থাকে ট্রানজাকশন, তাহলে আপনার এখানে ডেটগুলোতে রিপোর্ট জেনারেট করতে হবে, এতটুকু হবে আপনার কাজ। এখানে কি বলছে দেখেন, ইউ কান্ট সাবমিট দিস ভ্যাট রিটার্ন টু এইচএমআরসি ইউজিং কুইক বুকস। কারণ কি, আমার মেকিং ট্যাক্স ডিজিটাল দিতে হবে এখানে, ঠিক আছে? এনাবেল মেকিং ট্যাক্স ডিজিটাল। তা আমি এইচএম মানে এই যে এজেন্সি যারা ট্যাক্স কালেকশন করে বা ভ্যাট কালেকশন করে, তাদের আমি কুইক বুকস ইউজ করে এইচএমআরসি মেকিং ট্যাক্স ডিজিটাল না করেও কিন্তু আমি দিতে পারছি, যদি ফিজিক্যালি যে এই এই যে রিপোর্টটা, এটাই যথেষ্ট, এই রিপোর্টটাই যথেষ্ট। যখন এখানে আরো ডাটা অ্যাড করা থাকবে তখন বুঝতে পারবেন যে এর প্রভাবটা কি। যখন হচ্ছে দেখা যাচ্ছে আমার কাছে মেকিং ট্যাক্স ডিজিটাল যদি কোনো বায়ার আমাকে সেই তথ্য দেয়, তার মেকিং ট্যাক্স ডিজিটালের তথ্য দেয়, আমি তাহলে করতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। এখানে জাস্ট এই ইনফরমেশন এত কিছুই আমরা অ্যাড করতেছি, ব্যাংক লাইভ কানেক্ট করতেছি, অথচ এই মেকিং ট্যাক্স ডিজিটাল অ্যাড করা খুব বেশি আহামরি বিষয় না। কিন্তু কথা হচ্ছে এই যে ওই একটাই আইডি থাকে, স্পেসিফিক একটা আইডি, যেমন আপনার ব্যাংকের একটাই ইউজার আইডি, বা আপনার প্রতিষ্ঠানের একটাই ইটিন সার্টিফিকেট, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটাই, আপনি আন্দাজের পরে যে একটা ইটিন দিতে পারবেন, বা বিন নাম্বার, একটা 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 বিন নাম্বার কি আপনি যে কোনো জায়গায় আন্দাজের পরে দিয়ে দিতে পারবেন? আপনার বাংলাদেশে কোথাও একটা জায়গায় বিন নাম্বার দেওয়া লাগবে, মনে হবে যে আন্দাজ একবার ট্রাই করে দেখি যদি লাইগা যায়, এটা তো সেরকম না, ঠিক আছে? এই জন্য বলছি যে মেকিং ট্যাক্স ডিজিটাল করার ক্ষেত্রে আমাদের একটা অরিজিনাল এবং অথেন্টিক মেকিং ট্যাক্স ডিজিটাল আইডি লাগবে, যেটা অন্য বায়ার যার সাথে আমি কাজ করছি তারটা দিয়ে দিলাম, তারটা নিবে না, কানেক্টেড একবারই হবে একটা জায়গায়, ঠিক আছে? এখন এখানে ভ্যাট রিটার্নটা আমরা যখন আরো ট্রানজেকশন অ্যাড করব তখন দেখবো যে ভ্যাট রিটার্নটা কাজ করার ক্ষেত্রে কিভাবে এখানে প্রভাব ফেলে। এই হেডগুলো বানানো আছে, শুধু প্রভাবটা পড়বে আমাদের এখানে যখন রিপোর্টে হিট করবে তখন আমরা এখানে করব। এখন আসি পরের যে বিষয়গুলো, যে এডিট ভ্যাট একটা বিষয় আছে দেখেন।
এখান থেকে। আর এখানে এডিট ভ্যাটের পাশে দেখেন ড্রপ ডাউন একটা অ্যারো আছে, এখানে ক্লিক করেন। এখানে আবার দেখেন যে এডিট ভ্যাট, উপরে লেখা এডিট ভ্যাট, এক সাইডে এডিট ভ্যাট লেখা, ড্রপ ডাউনে ক্লিক করলে আরো দুটো অপশন, এডিট সেটিং, এডিট রেট। খেয়াল করেন আবার, এডিট ভ্যাট একটা জায়গায় লেখা, আর পাশে দেখেন একটা তীর চিহ্ন নিচের দিকে, এখানে ক্লিক করেন। তাহলে উপরেরটাও থাকলো, এডিট ভ্যাটটাও থাকলো, আবার নিচে দুটো অপশন ওপেন হয়ে গেল, এডিট সেটিং, এডিট রেট। আপনি যদি এডিট রেটে যান, চলেন এডিট রেটে একটু যাই। এখন দেখেন এই যে ট্যাক্স হাবিজাবি অনেক কিছু অ্যাড করা, এই যে ট্যাক্স এন্ড হাবিজাবি কি কি, ঠিক আছে, এন্ড সাইন দেওয়া, তারপরে আপনার হ্যাশ সাইন দেওয়া, এগুলো কি? আপনি তো যেগুলো অ্যাড করছেন আপনি তো সব কিছু জানেন যে কোনটা কোনটা অ্যাড করছেন। এই দেখেন আমরা অ্যাড করছি জিরো রেটেড ট্যাক্সটা এই, আর কুইক বুকস একটা জিরো রেটেড ট্যাক্স অ্যাড করে রাখছে, সেটা কই দেখাচ্ছি। জিরো রেটেড ট্যাক্স, এই যে, এই যে 0.00, ঠিক আছে, পার্সেন্ট, জেড, জেড দিয়ে জিরো রেটেড, এটা কিন্তু কুইক বুকস অন করে রাখছে, তার মানে আমরা অ্যাড না করলেও কিন্তু ওটা অ্যাড হতো, কিন্তু আমরা শুধু এই জিরো রেটেড এই নামে থাকবে এটা আমরা চাচ্ছিলাম না, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। ভিডিএস আমরা অ্যাড করছি, আমরা যেগুলো অ্যাড করছি আমরা চিনি। এখন আমরা যেগুলো অ্যাড করছি সেগুলো বাদে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে এগুলো সব অফ করে দেবো। কিভাবে অফ করব? এই এডিট অপশন আছে, আর এই অন আছে, অফ আছে, দেখেন এখানে অনেক ভ্যাট আছে, অনেক কিছু আছে। এখন আমরা কি করবো, ধরেন আমরা যেগুলো অ্যাড করিনি সেগুলো অফ করে দিব। এই যে ট্যাক্স, এটা আমরা অ্যাড করিনি, আমরা জানি, এই জন্য এটা এই ক্লিক করলাম, অফ হয়ে গেল। এই যে ট্যাক্স, এটা এটা ভিউ ইজ অন ইনঅ্যাক্টিভ দিয়ে দিলাম। তাহলে জিরো রেটেড ট্যাক্স আমরা অ্যাড করছি, আমরা নিজেরা জানি। গ্রুপ ট্যাক্স সেলস আমরা অ্যাড করছি, গ্রুপ ট্যাক্স পার্সেস আমরা অ্যাড করছি, এগুলো থাকুক। দেখেন অনেক কিছু আর অফ করা আছে। এরপরে দেখেন এই একটা এক্সামটেড ফ্রম ভ্যাট, এই যে এক্সামটেড যেটা আছে সেটা আমরা অ্যাড করিনি, আমরা যেটা অ্যাড করছি সেটার আলাদা নাম আছে, ঠিক আছে। এক্সামটেড ফ্রম ভ্যাট এটা আমরা অ্যাড করি নাই, ঠিক আছে, এটা আমরা অফ করে দিলাম। আমরা যেটা অ্যাড করছি সেটা নিচে আছে, এই যে ট্যাক্স, ট্যাক্সটা আমরা অ্যাড করছি শুধু ট্যাক্স নামে যেটা। তারপরে এই যে 20% স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, ঠিক আছে, আলাদা স্ট্যান্ডার্ড নাম দিয়েছে, এটা কিন্তু আমরা অ্যাড করি নাই। তো এগুলো যদি অফ না করেন ওই বায়ারের ট্রানজাকশনে কিন্তু এগুলো আপনার কাজ করতে গেলে বারবার সামনে আসবে। আর যদি এগুলো অফ করে রাখেন আপনি যেগুলো অ্যাড করছেন সেগুলোই শো করবে, আর এগুলো শো করবে না, এই জন্য আমরা অফ করে দিচ্ছি। অন আছে, অফ করে দিলাম। শুধু আমরা যেগুলো অ্যাড করছি সেগুলো অফ, মানে অন থাকবে। আর এই যে জিরো রেটেড, এই যে জিরো যেটা, এটা আমরা অফ করে দিচ্ছি কারণ আমাদের জিরোটা তো উপরে আছে। আর এরপরে আমাদের কি স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এটা আছে, ভিডিএস এটা আছে, ঠিক আছে, আমাদের বাকি সবগুলো আছে। এখন ধরে নেন কোনো একটা ভ্যাট আপনার এডিট করতে হবে, বা নাম এডিট করতে হবে, বা পার্সেন্টেজ বা যে কোনো কিছু এডিট করতে হবে, আপনি কি করে করবেন? আমরা ধরেন এখানে তো জিরো রেটেড দেখানো যাচ্ছে না, ধরেন এই ট্যাক্সে গেলাম, ট্যাক্স, ট্যাক্স যেটা আছে এই নামেরটা আমি চাচ্ছি কোনো কারণে আমার ভুল হয়ে গেছে অ্যাড করতে, বা যে কোনো কারণে আমার হয় ভুল হয়ে গেছে, না হলে বায়ার বলছে যে না এটা তো কোনো একটা টাইমে 10% ছিল, এটাকে 15% করে দিন, বা কিছু এরকম কিছু একটা। যে কোনো কারণে, হয় আপনার ভুলের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আপনার যদি কখনো এডিট করতে হয় তাহলে এই যে এইখানে আসবেন, কোথায় আসবেন, এখান থেকে ব্যাকে চলে যাই, সেলস ট্যাক্স এখানে চলে যাই, এখানে আসবেন। এখানে এসে ডিরেক্ট এই ভ্যাটে ক্লিক করলেন, এই সেন্টারে আসলেন, সেন্টারে এসে এডিট ভ্যাট, এর পাশে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন, এডিট ভ্যাট মানে এডিট না, এডিট ভ্যাটের পাশে ড্রপ ডাউন যেটা আছে তীর মার্ক দেওয়া, এইখানে ক্লিক করবেন, করলে এডিট রেটে যাবেন, এডিট রেট, এখানে আসবেন। এখানে এসে এডিট রেট, তার মানে আপনি যে রেট গুলো অ্যাড করছেন সেখানে এসে আপনি ভ্যাট কেও এডিট করতে পারবেন। এখন ধরেন ট্যাক্স, এইটাতে একটু আমরা এডিট করবো, তাহলে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে দেখেন আপনি যে যে ইনফরমেশন দিছিলেন সব কিছু কিন্তু এখান থেকে অ্যাড করা যাচ্ছে। আপনি যদি ট্যাক্স এই নামটা চেঞ্জ করতে চান, এখান থেকে এই হজ অবরল আরো অনেক কিছু দিয়ে দিতে পারতেছি, যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন, স্বাভাবিক। যেটা আপনাকে যতটুকু চেঞ্জ করতে দিবে তাই আমি বোঝালাম, যে নেম, ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করতে পারবেন। রেট যদি 10-এর জায়গা দেন 12, যে না আমি রেট চেঞ্জ করবো, সেলস রেটটা 12 করবো, আর পার্সেস রেটটা করবো 10, হ্যাঁ, করে আপনি সেভ দেন, সেভ হয়ে যাবে। এই যে 10, হ্যাঁ 12 আর 10 সেভ হয়ে যাবে, দেখেন আমি সেভ করলাম। এবার দেখেন এই ট্যাক্সটা ওপেন করবো, দেখেন সেভ হয়ে গেছে। অ্যাকাউন্ট টাইপ কিভাবে চেঞ্জ করবো? অ্যাকাউন্ট টাইপ আমি দেখাচ্ছি, একটা একটা করে যাচ্ছিলাম তো, একটু ধৈর্য ধরেন। এই যে এডিটে যাব, এডিটে যে এইখানে আছে কত, এখানে আমি যেমনটা ছিল সেরকম রেখে আসতেছি। এখানে সেলস মেবি ছিল 10, আর এখানে ছিল হচ্ছে 8, নাকি ভুল দিয়েছি? এটা কি তাই? 10, 8, হ্যাঁ, ওকে। আবার ক্রেডিটে যাই, এডিটে যে এখানে দিয়েছিলাম 12, তাই না, 12 আর এখানে 10, এটা একটু দিয়ে আসি। দেখি আগে এবার কি হলো, সেভ হলো না কেন?
চেঞ্জ হ্যাজ বিন সেভ, তাহলে এখানে কি আসলো? 8 আসতেছে কেন, বিষয় কি? 8 তো আসবে না, একটু রিলোড দিতে হবে মেবি। আমি এই পেজটা একটু রিলোড দিই, একটু অপেক্ষা করবেন, একটু রিলোড দেই। রিলোড দিলে দেখি এটা চেঞ্জ হয় কিনা, না হলে তো বিপদ। এডিট হয় এবং চেঞ্জ হয়, সবকিছুই হয়, এখন হয়তো সময় নেবে, এটুকু জানি। যেহেতু ক্লাউড বেস সফটওয়্যার, এখানে ডাটা দিয়ে দিলে আপনি যে মানে ক্লাউড সার্ভারে যায়, সেভ হয়, একটু সময় নিতে পারে। আচ্ছা, এবার একটু দেখবো আমরা। ট্যাক্স কি হলো, এবারও তো হয়নি। ও, আমরা এটা এইটা দিয়ে গ্রুপ ট্যাক্স ক্রিয়েট করা, সরি 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 সরি। গ্রুপ ট্যাক্সে এটা প্রভাব পড়বে, গ্রুপ ট্যাক্সে তো ওইটাই দেওয়া, আমরা অন্য একটা ট্রাই করে দেখি যে ভিডিএস ট্যাক্স। এখানে আসি, ওটা দিয়ে তো আমাদের গ্রুপ ট্যাক্স তৈরি করা। আচ্ছা, এখানে যদি 20-এর জায়গায় 15 দিই, একটু দেখি যে তাছাড়া কোনো ভুল হতে পারে। 15 আর 10, এখানে ছিল 20, এখানে ছিল 15, এখন দিছি এখানে 15, এখানে 10, দেখি এবার কি হয়, একটু দেখি। ভিডিএস ট্যাক্স, এবার একটু এডিটে যাই। এবার দেখেন, আবার সেই যাই তাই চলে আসছে। রেট হিস্টোরি 20 আর 15, সেলস রেট 20-15, এটা চেঞ্জ হচ্ছে না কেন? এবার দিব 10, একটু অপেক্ষা করবেন। 10 আর 12 দিলাম সাপোজ। একটু ব্যাকে যাই। কুইক বুকসের দিকে যেতে বেরিয়ে গেলাম। আচ্ছা, আবার একটু দেখি। এরকম কিছু ফেস করি নাই কখনো, কিন্তু এই এডিট করলে এডিট হচ্ছে না বা এরকম কিছু কিনা একটু দেখবো। ইফেক্টিভ ডেট দেওয়া আছে 2000, সরি 1970 থেকে, তো এখানে একটু চেঞ্জ করে দেখি। এখানে একটু চেঞ্জ করে 2025 থেকে একটু আলাদা দিয়ে দেখি, যে 2025 ডেটটা একটু চেঞ্জ করে দেখি। 2025, হ্যাঁ 2025 জানুয়ারির 11 তারিখ, আমরা আজকের ডেট থেকে ইফেক্টিভ ডেট দিব, দিয়ে আমি একটু চেঞ্জ করবো, 20-এর জায়গায় 10 দিব। 20-এর জায়গায় 15 দিয়ে, আর উপরেরটা 15 দিয়ে, এখানে 10 রাখি। ইফেক্টিভ ডেটটা একটু চেঞ্জ করে দিই। পার্সেন্টটা চেঞ্জ হচ্ছে না কেন জানো? এটা হয় না এরকম না, যেটা হয় না কুইক বুকসে, সেখানে আপনি টাচও করতে পারবেন না, এটা অফ থাকবে, বন্ধ করা থাকবে, তার মানে এখানে ক্লিক করলে এখানে এডিট করার অপশনও আসবে না। কোনো একটা প্রবলেম হচ্ছে আশা করি। কি হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন, আগামী ক্লাসে আমাকে একটু বলবেন যে না এটা হয়েছে কিনা। হয়তো একটু মানে অসুবিধার কারণে হইতে পারে এরকম, কিন্তু এমন না যে চেঞ্জ হয় না, এরকম না ব্যাপারটা। এখানে যে 25 যে ডেটটা দিয়েছিলাম, তাও কিন্তু এখানে নেয়নি। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এটা কি কারণে পার্সেন্টটা আপডেট হচ্ছে না, ইভেন আমরা ডেটটাও চেঞ্জ করে দিচ্ছি, কোন কারণে সেটা আমরা ঠিক বলতে পারি না। এখানে কোনো একটা কিছু আসছে, আমারও হচ্ছে না। আচ্ছা আচ্ছা, যাক, এটা হয় না এরকম না, এটা হয়, এবং অ্যাভেলেবেল করা আছে আমার নিজেরই, অনেকবার করা আছে। এটা হয়, কিন্তু এখন কেন হচ্ছে না, এটা একটু বিষয় আছে। আর যদি মনে হয় আপনার যে না আমার একান্তই ইনস্ট্যান্ট দরকার, তাহলে কি করতে পারবেন, এটাকে অফ করে দিবেন বা এটাকে ডিলিট করে দিবেন। এটাকে ডিলিট করবেন কোথায় এসে, এভাবে এখানে অফ করে রাখলেন, ধরেন এই বিডিএস এটা অফ। অফ করে আপনার যে যদি কোনো একটা নতুন করে অ্যাড করতে হবে, এটা অফ করলে এটা শো করবে না বাইরের সামনে। এটা এটা হচ্ছে ব্যাকএন্ড। এই ট্যাক্স সেটআপের ব্যাকএন্ডটা হচ্ছে এইটা। আপনি ভিডিএস ধরেন আপনার এইখানে এসে, মানে অন্য পন্থা আপনার দেখাই দিচ্ছি, এই ট্যাক্স নেম দিতে পারেন এখানে, ভিডিএস ট্যাক্স দিয়ে, এখানে ট্যাক্স এজেন্সি, ধরেন এইচএমআরসি কাস্টমস এটা দিলেন। এইবার এখানে এসে সেলস, ধরেন ওখানে 20 ছিল, ওখানে এখানে এসে 15 দিবেন। এখানে তো এটা ছিল লায়াবিলিটি, যেহেতু এটা সেলস ট্যাক্স। এরপরে এটা অ্যামাউন্টে আছে, শো সরি ভ্যাট ডিউ ওয়ান সেলস এন্ড আদার আউটপুট, এটা দিলেন। এরপরে এটাও দিলেন, নেট ভ্যালু অফ সেলস দিয়ে, এরপর পার্সেসে যাবেন, ওই 15 এখানে দিবেন 10, সেম। ঠিক আছে, 10 এখানে লায়াবিলিটি জায়গায় এক্সপেন্সেস। আর এরপরে আবার এখানে নেট ভ্যালু অফ পার্সেসেস, এটা দিয়ে সেভ দিয়ে দিলেন, তাহলে ভিডিএস নামে কিন্তু নতুন আবার একটা হয়ে যাবে, অ্যানাদার ট্যাক্স।
কম্পোনেন্ট বিডিএস, ও আচ্ছা, বিডিএস সেলস 20% ইজ অলরেডি ইউজিং দিস নেম, তাহলে আমি নামটা একটু চেঞ্জ করে দিই, প্লিজ ইউজ এ ডিফারেন্ট নেম কোড। বিডিএস ট্যাক্সে আমি এই নামটা একটু চেঞ্জ করে দিয়েছি, ধরেন এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এই পাশে একটা স্পেস। একই নামে দুটো হবে না, অ্যাক্টিভ থাকুক আর ইনঅ্যাক্টিভ থাকুক। ওটাও কি ঠিক সেম নাম? সিলেক্ট whether to apply the tax to sales only, purchase only or both। আচ্ছা, এটা দুটোই প্রভাব পড়বে। সেলসে এবার একটু যাব 15, পার্সেসে যাব সেম। হ্যাঁ, এবার সেভ হয়েছে। দেখেন, এই যে ভিডিএস ট্যাক্স, যদি আপনার মনে হয় যে না কখনো রেটটা এডিট হচ্ছে না, তাহলে ওই নেমটা অন্যভাবে যে ভিডিএস ট্যাক্সই বোঝা যাবে, কিন্তু কোনো একটা কিওয়ার্ড দিবেন যেটা একদম সিমিলার কিওয়ার্ড আপনি দেন নাই। আমি যেমন দুটো স্পেস দিলাম, দিয়ে এই 15 আর 10 করে দিয়েছি। ঠিক আছে? তাহলে এইটা মনে করেন আমার কিন্তু রেটটা সহজেই এডিট করা হলো। এখন এইটা তো গেল ভিডিএস ট্যাক্স। এখন আমি যদি মনে করি যে না, এইটা আমি চাচ্ছি না, এটা আমি কি কি করতে পারবো দেখেন। এই ভিডিএস ট্যাক্সে আসলাম, এডিট তো দেখলেন যে নামটা এডিট করছি, পার্সেন্ট এডিট করে নতুন একটা অ্যাড করছি। এখন যদি চাই যে না আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখি, তাহলে এখানে শো করবে না। ইনঅ্যাক্টিভ করে রাখলে আমি ধরেন মেক ইনঅ্যাক্টিভে গেলাম, বলছে যে বিফোর মেক দিস চেঞ্জ ওয়ান্স ইনঅ্যাক্টিভ উই ওডন্ট শো ইউ দিস রেট অন ট্রানজাকশন এনিমোর, ইউ ক্যান রিঅ্যাক্টিভ এ রেট অ্যাট এ টাইম। ঠিক আছে, অ্যাট টাইম, এন টাইম। অ্যান্ড আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক দিস রেট ইনঅ্যাক্টিভ, আমি ধরেন ইনঅ্যাক্টিভ করে দিলাম যে ইয়েস। এবার দেখেন এই ভিডিএস ট্যাক্স এখানে ইনঅ্যাক্টিভ আছে, আগেরটাও ইনঅ্যাক্টিভ, এনারও ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এখান থেকে অফ করেও ইনঅ্যাক্টিভ করা যায়, এখান থেকে অফ করেও ইনঅ্যাক্টিভ করা যায়, আবার ওইখান থেকেও ইনঅ্যাক্টিভ করা যায়। এখন যদি আপনি অ্যাক্টিভ করতে চান বা অ্যাক্টিভ গুলো দেখতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, আর এখানে যদি টিকমার্কটা উঠায় দেন, দেখেন যেটা ইনঅ্যাক্টিভ করে দিয়েছেন, এই যে ইনঅ্যাক্টিভ তো অনেকগুলো আমার ছিল, এখন দেখেন তালিকাটা শর্ট হয়ে গেছে, এখন কিন্তু সবগুলো দেখাচ্ছে না। আবার এখানে শুধুমাত্র অ্যাক্টিভ যে ট্যাক্স গুলো আছে দেখেন ঠিক সেইগুলোই দেখাচ্ছে, তা বাদ দিয়ে অন্যগুলো দেখাচ্ছে না। কারণ কি? যে আমি এইখানে গিয়ার আইকনে এসে এইটার ভিতরে গিয়ার আইকন যেটা, এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিকমার্ক উঠাই দিছি। আমি যদি আবার টিকমার্ক দিয়ে দিই, দেখেন সব শো করবে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব শো করবে। এখন আমি চাচ্ছি কি, যে ভিডিএস ট্যাক্স ইনঅ্যাক্টিভ যেটা আমি এই যে 10% ছিল, যেটা সরি 10 মানে 15, 20 আর 50 যেটা ছিল, এইটা আমার প্রয়োজন, আমাকে যেহেতু বায়ার বলছে আমি এটাই অ্যাক্টিভ করব। এটা অ্যাক্টিভ করে সেভ দিলাম। দেখেন, এটা সেভ করলাম, সেভ করে আমি দেখতেছি বাকি যতগুলো আছে এগুলো আমার একটাও কাজে লাগবে না, বা ওই বায়ারের কোনো ট্রানজাকশনে এগুলো আমার প্রভাব নাই। তাহলে আমি কি করব, গিয়ার এখানে এসে ইনক্লুড ইনঅ্যাক্টিভ এটা উঠাই দিলে আমি আমার পরিচ্ছন্ন থাকলো বিষয়টা। ঠিক আছে? যে আমার যে কয়টা ট্যাক্স কোড অ্যাক্টিভ আছে বা ট্যাক্স রেট অ্যাক্টিভ আছে, সেগুলো এখানে শো করবে, বাকিগুলো আমার শো করবে না। ঠিক আছে? আরেকটা বিষয় দেখেন, গ্রুপ ট্যাক্স, এটা কিন্তু এডিট করার কোনো সুযোগ থাকতেছে না এখানে। সব সব বাটনের সাথে এডিট আছে, কিন্তু গ্রুপ ট্যাক্স সেলস এবং পার্সেস, যে দুটো ট্যাক্স মিলে একটা গ্রুপ রেট বানাইছেন, হয় আপনার এটাকে অফ করে রাখতে হবে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে, পরবর্তীতে আপনার কাজে লাগলে অ্যাক্টিভ করতে পারবেন। না হলে আপনার এখান থেকে এডিট করার সুযোগ নেই। হয়তো ইনঅ্যাক্টিভ করে আপনার যদি গ্রুপ ট্যাক্সের যদি কোনো পার্সেন্টেজ চেঞ্জ করতে হয় বা গ্রুপ ট্যাক্স এডিট করা লাগে, তাহলে কিন্তু নতুন করে আপনি এই অ্যাড ট্যাক্স রেট এখানে যে আপনি নতুন করে গ্রুপ রেট করবেন, তাই অ্যাড ট্যাক্স রেট এখানে যে গ্রুপ ট্যাক্স হবে না। কোথায় যে হবে, ব্যাকে যাবেন, এখান থেকে ব্যাক টু সেলস সেন্টার যাবেন। সেলস সেন্টার যে এইখানে এই অ্যাড ট্যাক্সে যাবেন, এখান থেকে গ্রুপ রেটে যাবেন। ওই ট্যাক্স রেটে যে এখানে অ্যাড ট্যাক্সে যে ট্যাক্স রেটে যে আবার গ্রুপ ট্যাক্স অ্যাড করবেন না, যেমনটা এখানে করা যাচ্ছিল। কোথায়? কেবল যেখানে ছিলাম এডিট রেট, এখানে এসে আপনি যদি বোঝেন যে না, আমার তো সব এখানে অ্যাক্টিভ আছে, আমি চাচ্ছি আগে ইনঅ্যাক্টিভ করি, এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ এটার টিক মার্ক দিই, এইগুলো থাকবে আমার এখানে সাপোজ। এখন আপনি দেখা যাচ্ছে যে গ্রুপ ট্যাক্স আপনার এডিট করতে হবে, গ্রুপ ট্রেড যেগুলো, এই দুটো এডিট করতে গেলে আপনি কিভাবে এখান থেকে এডিট করবেন? এখানে যদি আপনি যান যে অ্যাড ট্রেড ট্যাক্স রেট, এখানে তো গ্রুপ ট্যাক্স না, এখানে তো অ্যাজ ইউজুয়াল যেগুলো সেলস পার্সেল সম্পর্কিত যেগুলো। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি কিন্তু গ্রুপ ট্যাক্স এড করতে পারতেছেন না। আমি কোথায় যাবো, এই ব্যাক টু সেলস সেন্টারে যাচ্ছেন, সেলস ট্যাক্স সেন্টারে যাচ্ছেন, অ্যাড ট্যাক্সে ক্লিক করছেন, এরপরে গ্রুপ রেটে ক্লিক করবেন, তারপরে আপনার করতে হবে। শুধু গ্রুপ রেটটা ওখানে আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, কিন্তু এডিট করতে পারবেন না। ঠিক আছে? গ্রুপ রেটটা। আর এখন ওই যে ট্যাক্স গুলো কেন হচ্ছে না, রেটটা কেন এডিট হচ্ছে না, এরকম এমন না যে রেট কখনো এডিট হয় না, রেট এডিট হয়, স্বাভাবিকভাবেই রেট এডিট হয়। কোনো একটা কারণে হয়তো এডিট হচ্ছে না, ওদের অনেক সময় কোর আপডেট নেয়, যার কারণে হয়তো মানে মেজার যে বিষয়গুলো সেগুলো আপনার আপডেটেড হয় সাথে সাথে, কিন্তু অন্যান্য বিষয়গুলো আপডেটেড হয় না। আপনার একটু আরেকবার চেষ্টা করবেন, বা আগামী ক্লাস হওয়ার আগে একটু চেষ্টা করবেন, আশা করি আরো ক্লিয়ার হবে বিষয়টা। ঠিক আছে? তাহলে এখান থেকে ইনক্লুড ইনঅ্যাক্টিভ আমি উঠে দিয়ে রাখতেছি, শুধু এইগুলো থাকবে। ঠিক আছে? তাহলে এই ছিল আজকে ট্যাক্স নিয়ে সবকিছু। আর এই ব্যাক টু সেলস সেন্টারে গেলে আপনি এখান থেকে এখানে ওভারভিউ দেখতে পারবেন, আর এডিট রেটে গেলাম, এডিট সেটিং এ যে কি করতে পারবেন। এডিট সেটিং এ যে এই যে এইচএমআরসি যে, অর্থাৎ প্রথম শুরুতে যে আপনি বিষয়গুলো দিয়েছিলেন,
আহ, যে তথ্য ট্যাক্স সেট আপ করার, সেগুলো কিন্তু এখান থেকে যে চেঞ্জ করতে পারবেন। কিন্তু মেজর তথ্যগুলো আমি কখনো এটা প্রেফার করবো না যে চেঞ্জ করবেন, কারণ মেজর যে বিষয়গুলো যেগুলো দিয়ে ট্যাক্স সেট আপ করছেন, ওগুলো আর মানে একবার একটু জেনে শুনে ডাটাবেজ অনুযায়ী বায়ার যেভাবে বলে সেই ইনস্ট্রাকশন ফলো করে একটু সেট আপ করবেন। যে এই তথ্যগুলো, বেসিক তথ্যগুলো ঘন ঘন সেট আপ করা এটা উচিত না। আর এরপরে যখন মেকিং ট্যাক্স ডিজিটাল ওপেন করবেন, এখানে টার্ন অন এমটিডি তে ক্লিক করলে এরপরে যে ইনফরমেশন গুলো চাই, সেই ইনফরমেশন গুলো যদি আপনার বায়ার দেন, দিয়ে আপনি করে দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। আর এটা জাস্ট ইজি ব্যাপার, এটা জাস্ট হচ্ছে আমি পেমেন্টটা কিভাবে দিব অনলাইনে, এই একটা সেট আপ। এখন এটার যদি আইডি পাসওয়ার্ড বা ইউজার আইডি পাসওয়ার্ড না থাকলে এটা দেখানো যায় না সহজে। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এখানে যে ভ্যাটের যতগুলো এই যে রেট গুলো কোনগুলো, যে পেইড অন পার্সেস, ঠিক আছে, আবার ট্যাক্স এক্সামটেড, এই যে বিষয়গুলো, এগুলো শর্টকাটে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে। এই ছিল আজকের। আর অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করব কিভাবে? অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ ভ্যাটের অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করবেন, ভ্যাটের অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ হবে না, যে কোনটা যে এখানে যেটা বলা হয়েছে, আমি আবার একটু যে দেখাই, আমি বুঝতে পারছি আপনাদের কোশ্চেনটা। আরো একজন এই কোশ্চেনটা করছেন। এই রেটে যাই, এডিট রেটে যাব। ওই যে যে অ্যাকাউন্ট টাইপটা, যে আমার সেলস ট্যাক্সটা আমার কি লায়াবিলিটি, আবার পার্সেস ট্যাক্সটা এটা আমার এক্সপেন্স, ওটা তো চেঞ্জ হবে না। ওটা চেঞ্জ হওয়ার অপশনও এখানে আসবে না। কারণ কি, যে ওটা তো অ্যাকাউন্ট ক্যাটাগরি। খেয়াল করেন, এখানে আসেন, এখানে এক্সপেন্স, এখানে লাইবিলিটি, এগুলো কেন চেঞ্জ হবে? এগুলো একবার দিয়ে আসবেন, কারণ আপনি তো জানেন যে সেলস ট্যাক্স আমি কালেকশন করতেছি, এটা আমার দিতে হবে। তো যতক্ষণ আমি পরিশোধ না করছি, এটা আমার লাইবিলিটি। আবার পার্সেস ট্যাক্সটাও আমার, এটা এক্সপেন্স, আমি কিনতেছি বিধায় আমি ট্যাক্সটা পে করতেছি। এই অ্যাকাউন্ট টাইপ যদি মানে এডিট করতে হয়, তাহলে এটা তো ভুল হবে আপনার। এই এডিট করতে গেলে তো আপনার ভুল হবে, মানে এডিট করা যাবে না। কারণ সেলস ট্যাক্সের নেচারই এটা লায়াবিলিটি। ঠিক আছে। আবার পার্সেস ট্যাক্সের নেচার এটা এক্সপেন্স, এটা স্বাভাবিক। এটা অ্যাকাউন্ট টাইপটা চেঞ্জ হবে না। লাগে আপনার যদি এরকম হয় যে না, আমার কোনো ভুলবশত কোনো অ্যাকাউন্টের টাইপটা চেঞ্জ হয়ে গেছে, যে যেমন সেলস ট্যাক্সের ওখানে থাকা কথা লাইবিলিটি, আমি দিয়ে ফেলছি এক্সপেন্স। আবার পার্সেস ট্যাক্সে থাকা কথা এক্সপেন্স, আমি দিয়ে ফেলছি লাইবিলিটি। সেক্ষেত্রে ওইটাকে অফ করতে হবে, তার তো বিকল্প অপশন আছে, এখানে অফ করবেন, ইনঅ্যাক্টিভ করবেন। ইনঅ্যাক্টিভ করে নতুন করে আবার ওই রেটটা আপনার নাম দিয়ে, হয়তো ধরেন কি এমন নাম হবে, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। ওইখানে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্সের জায়গায় কোনো একটা কিওয়ার্ড একটু, মানে যাতে আপনি বোঝেন বা বায়ার বোঝে, সেক্ষেত্রে ধরেন এখানে ডাবল স্পেস দিয়ে দিলেন কোনো জায়গায়, স্ট্যান্ডার্ড রেটেড, স্ট্যান্ডার্ডের পরে এই রেটেড টুকুর কথার মাঝখানে আর একটা স্পেস বেশি দিয়ে দিলেন, যাতে করে আপনি এডিট করতে পারেন। যেহেতু একটা নামে একটা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এডিট করতে গেলে তো একটু সতর্কতা অবলম্বন করতে হবে, এতটুকু ট্রিকি উপায়ে করতে হবে। কিন্তু কখনো ওই অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ হবে না, কারণ ওইটার নেচারই ওই 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 অ্যাকাউন্ট টাইপটা। আপনার শুধু চুজ করতে হবে। দেখছেন, আমরা যখন ট্যাক্স সেট আপ করতে গেছি, তখন কিন্তু চুজ করতে হয়েছে যে এই সেলস ট্যাক্সটা কোন খাতে, কোন অ্যাকাউন্ট আপনি দেখাতে যাচ্ছেন। তো এটা তো বহু ভবিষ্যতে প্রভাব পড়বে। কেন প্রভাব পড়বে? যখন আমরা ট্রানজাকশন করব, তখন এর প্রভাবগুলো দেখবেন, যে এই এক্সপেন্স গুলো যেটা পার্সেস ট্যাক্স দিচ্ছি আমি, সেগুলো এক্সপেন্স হিসেবে আমার মানে এক্সপেন্স হিসেবে রেকর্ড হচ্ছে কিনা রিপোর্ট সেন্টারে, যে সেটা দেখতে পারবেন। আবার সেলস করতেছি, সেই ক্ষেত্রে যে ট্যাক্সটা আমি মানে কালেকশন করতেছি, সেটা আমার লায়াবিলিটিতে যে শো করতেছে কিনা, এটা রিপোর্টে হিট করতেছে কিনা, সেগুলো দেখতে পারবেন। কারণ এটা তো রিপোর্টে আসবে, যেটা যা তার সাথে এটা সামঞ্জস্য থাকবে। আর আর একটা বিষয় হচ্ছে যে এইগুলো, এই অ্যাকাউন্ট টাইপ গুলো এডিট হবে না। ঠিক আছে। যাক, আমি এটা সেভ করতেছি।